এখানে প্রথম কোয়েশ্চেনটা দেখা যাক, টু প্ল্যানেটস। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা তোমাদের মোটামুটি কিরকম, সবাই কি লিখেছো? মানে একজন কেউ একটা বলো কি হওয়ার কথা। অনেক দূরে আছে কিন্তু মানে নিজেদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি কিছু নেই, তাহলে কি হবে? স্যার দু একটা হবে। কোনটা? সেম ইনার্শিয়াল ফ্রেম। আচ্ছা, আমি লিখেছি সেম ইনার্শিয়াল ফ্রেম, সেম রেফারেন্স ফ্রেম, ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেম, ডিফারেন্ট রেফারেন্স ফ্রেম। আচ্ছা, এক আর দুইয়ের মধ্যে দেখো, বাকি দুটো তো বুঝতে পারছি রিলেটিভ ভেলোসিটি নেই মানে সেম ফ্রেমে আছে, ঠিক আছে। এবার রিলেটিভ ভেলোসিটি নেই, তাহলে একটা চান্স হচ্ছে যে তারা সেম ইনার্শিয়াল ফ্রেমে আছে, কিন্তু রিলেটিভ ভেলোসিটি নেই, কিন্তু তাদের ওভারঅল যদি দুজনেরই সেম অ্যাক্সিলারেশন থাকে, সেটা তো হতে পারে। ধরো দুটো প্ল্যানেট অনেক দূরে দূরে আছে, কোনোভাবে কোনোভাবে কাকতালীয় ভাবে তাদের অ্যাক্সিলারেশনটা সমান, দুজনের একজনের আরেকজনের রেসপেক্টে। হুম। রিলেটিভ ভেলোসিটিটাও সমান। তাহলে কি হবে? তাহলে দুটো একটা একটাকে মুভ করতে দেখবে না, কিন্তু দুটোই নন ইনার্শিয়াল ফ্রেমে, সেটাও হতে পারে সেম নন ইনার্শিয়াল ফ্রেম, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছি কি বলছি? এইটা দেখো, এটা কোন ক্ষেত্রে হয়, এটা হচ্ছে দেখো, তোমরা যারা যারা টুইন প্যারাডক্সের গল্পটা শুনেছো, তারা দেখবে টুইন প্যারাডক্সের যখনই তোমরা কোনো ডেমনস্ট্রেশন দেখো, ইউজুয়ালি কি বলা হয়, একটা প্ল্যানেট থেকে বেরোলো, একটা রকেট গেল অন্য প্ল্যানেটের চারপাশ দিয়ে ঘুরে ফিরে চলে এলো, এর বয়স বেশি ওর বয়স কম, হ্যানা ত্যানা। এবার দেখো এই যে টোটাল প্রবলেমটা যে আলোচনা করা হয়, সেখানে ওই দুটো প্ল্যানেটের মোশন বা তারা কোন ফ্রেমে আছে এইসব নিয়ে কোনো কথাবার্তা বলা হয় না, তাই না? ব্রাদার, এটা বলা হয় যে আর্থে ছিল সেই ইনার্শিয়াল ফ্রেমে ছিল, আর যে রকেটে ছিল সেই রকেট অ্যাক্সেলারেট করছে ডিসেলারেট করছে ইত্যাদি, সেই জন্য আর্থের লোকের জন্য রিলেটিভিটি অ্যাপ্লাই হবে, হ্যাঁ না এই ধরনের কিসব কথাবার্তা বলে। সেখানে দেখো এই যে আর্থ এবং ডিস্টেন্ট যে প্ল্যানেট যার চারপাশ দিয়ে ঘুরে এলো, সেই দুটোকে কিন্তু রিলেটিভ কোনো মোশন বা কিছু এইসব কিছু ধরা হয় না, তাদেরকে জাস্ট দুটো ইনার্শিয়াল পয়েন্ট ধরা হয়, তাই না? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ স্যার। হুম। তো এখানে আমাদের সেকেন্ড উত্তরটাও কাইন্ড অফ ভুল নয়, যেহেতু আমার বলা নেই যে ওই দুটো প্ল্যানেটের ওভারঅল নিজেদের কোনো অ্যাক্সিলারেশন আছে কিনা, কিন্তু প্রথম উত্তরটাই মানে একদম মোর অ্যাপ্রোপ্রিয়েট আর কি, যে মোর জেনারেল সিনারিওতে সেম রেফারেন্স ফ্রেমে আছে কথাটাই বেশি ঠিক। ইনার্শিয়াল ফ্রেমে কথাটা কাইন্ড অফ ঠিক, কিন্তু ক্ষেত্র বিশেষে ওটা ইনার্শিয়াল নাও হতে পারে, তো দুটোই যদি অ্যাক্সিলারেটেড হয়, সমান অ্যাক্সিলারেশনে রয়েছে এবং তাদের রিলেটিভ ভেলোসিটিও নেই, তাহলেও স্যার এই পুরোটা answer। রেফারেন্স আর ইনার্শিয়ালের আরেকবার স্যার আমাদেরকে একবার বলে দিন। দেখো, রেফারেন্স ফ্রেমটা ইনার্শিয়াল নন ইনার্শিয়াল দুটোই হতে পারে, আর আচ্ছা। ইনার্শিয়াল ফ্রেম মানে যার অ্যাক্সিলারেশন নেই। আচ্ছা এবার বুঝেছি আমি বুঝেছি। যে কথাটা কোশ্চেনে বলেছি সেটা হচ্ছে প্ল্যানেট দুটো অনেক দূরে দূরে আছে বা যাই হোক, তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি নেই, ঠিক আছে। এবার রিলেটিভ ভেলোসিটি নেই মানে তারা সেম ফ্রেম, ভালো কথা। কিন্তু সেই ফ্রেম দুটো, সেই যে ফ্রেমটা সেটা ইনার্শিয়াল ফ্রেম কিনা, সেটা ডিপেন্ড করছে যে সেই প্ল্যানেট দুটোর নিজেদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি নেই, ঠিক আছে, কিন্তু তাদের দুজনেরই যদি অ্যাক্সিলারেশন থাকে, থাকতেই তো পারে, তাই না? হ্যাঁ যেমন স্যার। ধরো পৃথিবী, আর ধরো পৃথিবীর সঙ্গে একদম জিও স্টেশনারি যে স্যাটেলাইট, যেটা পৃথিবীর সঙ্গে একদম একটা এমন জায়গায় রয়েছে যে পৃথিবীর রেসপেক্টে মুভ করছে না, ঠিক আছে। এবার পৃথিবী সূর্যের চারদিকে অ্যাক্সেলারেট করছে, সেই জিও স্টেশনারি স্যাটেলাইটটাও একইভাবে অ্যাক্সেলারেট করছে। তার মানে পৃথিবী আর সেই স্যাটেলাইটটা কাইন্ড অফ সেম ইনার্শিয়াল ফ্রেমে আছে, কিন্তু দুজনেই, সরি, কাইন্ড অফ সেম রেফারেন্স ফ্রেমে আছে, কিন্তু দুজনেই কিন্তু দেখো অ্যাক্সেলারেট, কারণ সূর্যের চারপাশে দুজনেই ঘুরছে। বুঝতে নর্থ পারলে? স্টারের মানে স্যার নর্থ স্টার যদি বলি মানে ধ্রুব তারা, সেটাও কি এটার একটা উদাহরণ হবে? নর্থ স্টারের সঙ্গে আর কি সম্পর্ক? দেখো, নর্থ স্টার তো এক, মানে নর্থ স্টার তুমি ভাবছো এই সেন্সে যে আকাশে ওটা মুভ করে না সেটা? হ্যাঁ স্যার, ওটাও তো ওরকম ভাবে, মানে ওরকম ভাবে এমন একটা পয়েন্টে রয়েছে যেখান থেকে ওকে না সারা দেখো, বছরই আমরা নর্থ সেম স্টার জায়গায় দেখো, দেখছি। দাঁড়াও, দাঁড়াও, বুঝতে পেরেছি তুমি যেটা বলছো, বুঝতে পেরেছি। দেখো, নর্থ স্টার যেটা ধ্রুব তারা, সেটা আকাশে মুভ করে না এই কারণে যে আমাদের পৃথিবীর যে নর্থ সাউথ যে পোল, সেই নর্থ সাউথ অ্যাক্সিসটাকে সোজা আকাশের দিকে যদি বাড়িয়ে দাও, তাহলে সেটা আকাশে যে পয়েন্টকে টাচ করবে, নর্থ স্টারটা তার খুব কাছে রয়েছে। তার ফলে পৃথিবীর রোজ যে নিজের চারপাশে ঘোরে, তার জন্য যে আমরা আকাশের একটা রিলেটিভ রোটেশন দেখি, সেই রোটেশনটা নর্থ স্টারের হয় না, কারণ আকাশের বাকি সব পয়েন্ট ঘুরছে কিন্তু এই অ্যাক্সিসটা তো ঘুরছে না। কাজে অ্যাক্সিসের ওপর দিয়ে টার্ন করে যাচ্ছে, অ্যাক্সিসটা যেহেতু একই জায়গায় রয়েছে, তারপরে নর্থ স্টারকে তুমি নড়তে দেখছো না। তার মানে কিন্তু এই নয় যে নর্থ স্টারের সত্যি সত্যি রিয়েল স্পেসে মোশন নেই, সেটা রয়েছে, কিন্তু সেটা তো একটা ডিস্ট্যান্ট স্টারের মোশন, তো আমরা পৃথিবী থেকে চোখে দেখে বুঝতে পারবো না, কারণ ওটা এত দূরে থাকে যে ওটা সামান্য, মানে ও যেটুকু যা মুভ করছে সেই মোশনটা আমাদের এখানে ধরো আজকে দেখলাম, আর 200 বছর 400 বছর বাদে দেখলে হয়তো তুমি সামান্য মোশন বুঝতে পারবে। ডে টু ডে, ডে টু ডে তুমি যদি অবজার্ভ করো, একটা স্টারের মোশন তো বোঝা যায় না অ্যাকচুয়ালি। এটা তোমাদের মধ্যে যারা যারা অ্যাস্ট্রোফিজিক্স নেক্সট সেমে নেবে,
তারা এই জিনিস নিয়ে কথাবার্তা তাদের হবে, মানে স্টারের আকাশে যে মোশন, তার একটা মোশন হচ্ছে তার রিয়েল মোশনটা, যে সে সত্যি সত্যি যেটুকু মুভ করছে, সেটা দেখতে গেলে বহু বছর ওয়েট করতে হয়, তাহলে একটু মোশন দেখা যায়। আর আরেকটা মোশন হচ্ছে যেটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বা সূর্য পৃথিবীকে নিয়ে গ্যালাক্সির চারপাশে ঘুরছে, তার কারণে যে একটা অ্যাপারেন্ট মোশন হয়, সেইটা তো রিয়েল মোশনটা নয়। বুঝতে পারছো? এই যে ধ্রুবতারা যে নড়ছে না বলে আমরা দেখি ডে টু ডে লাইফে, সেটা এই কারণে যে পৃথিবীর যে নর্থ সাউথ অ্যাক্সিস সেইটার ওপরে প্রায় রয়েছে ধ্রুবতারাটা। এই কারণে পৃথিবীর ডেলি রোটেশনের কারণে যে আকাশের যে ওয়েস্ট থেকে ইস্টে মুভমেন্ট হয়, সেই সরি মানে পৃথিবীর ওয়েস্ট থেকে ইস্টে মুভমেন্টের জন্য আকাশের যে ইস্ট থেকে ওয়েস্টে মুভমেন্ট হয়, সেই মোশনটা ধ্রুবতারার থাকে না। ঠিক আছে, ওকে। ওইটার সঙ্গে কিন্তু অ্যাজ সাচ এই জিনিসটার সম্পর্ক নেই। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা 1 নম্বরটা কারেক্ট, 2 নম্বরটাও সেমি কারেক্ট, দুটোর মধ্যে যে কোনোটা দিলেই আমি নম্বর দিয়ে দেবো। আচ্ছা, এবার দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ কনস্ট্যান্ট, এটা কি ইনার্শিয়াল ফ্রেমে সত্যি, না ইনার্শিয়াল এন্ড অ্যাক্সেলারেটেড বা whatever, কোনটা হবে বলে মনে হচ্ছে, নাকি যে কোনো ফ্রেম, বা কি ব্যাপার? এনি ফ্রেম। হ্যাঁ বলো, আরেকবার বলো। এনি ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম, অ্যাক্সেলারেটেড। ইনার্শিয়ালটাই নিয়েই তো সবাই কথা বলে, কিন্তু তুমি খেয়াল করো ইনার্শিয়াল ফ্রেমে ট্রু যদি হয়, তাহলে এবার একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে কি হবে? অ্যাক্সিলারেটেড ফ্রেমটা তোমরা ওই জিনিসটা দেখেছো যে আমরা আমরা যখন টাইম ডাইলেশনের ফর্মুলা গুলো ভিডিওতে করেছি, যে তুমি যদি একটা অ্যাক্সিলারেটেড মোশন হয়, সেটাকে তুমি এই মুহূর্তে একটা ইনার্শিয়াল ফ্রেম, পরের মুহূর্তে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম, তারপর মুহূর্তে আরেকটা ইনার্শিয়াল ফ্রেম, এরকম ভাবে ভেঙে ভাবতে পারো। এটা তো বুঝেছো? হ্যাঁ স্যার। এবার দেখো যে ওই প্রত্যেকটা যে ইনার্শিয়াল ফ্রেম, সেই প্রত্যেকটা ইনার্শিয়াল ফ্রেমেই তো লাইটের স্পিডটা কনস্ট্যান্ট, ওই সিটাই সবাই দেখবে। তার ফলে যে অ্যাক্সিলারেটেড, মানে যে ওই ইনার্শিয়াল ফ্রেম থেকে ইনার্শিয়াল ফ্রেমে জাম্প করছে, সেও তো সব সময় ওই সি দেখছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তার ফলে এটা এনি ফ্রেমেই হবে। হ্যাঁ। হুম। আচ্ছা, এটা সবাই নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, এবার 3 নম্বরটা কি দেখি, ইফ উই চেঞ্জ ফ্রম টু ডিমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট টু, আচ্ছা টু ডিমেনশনে আছে এক্স ওয়াই প্লেন আছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তার জায়গায় যদি আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট মানে আর থিটা বা আর ফাই এরকম কোঅর্ডিনেটে চলে যাই, তাহলে কি হচ্ছে, তাহলে কি ইট চেঞ্জেস দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস, অ্যাক্সিস গুলো যেদিকে যেদিকে আছে সেটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না যাচ্ছে না, এটা কি হবে, ট্রু না ফলস? যাবে না তো স্যার মনে হচ্ছে। স্যার এটা তো ট্রু স্যার। আচ্ছা কেন, এবার দেখো, আচ্ছা দেখা যাক এটা কিরকম হবে, আমি একটুখানি দেখি ছবিটা আঁকার চেষ্টা করি, ছবিটা আঁকবো কিভাবে এখানে, এটার উপরে ধরো আমি যদি এর উপরে একটা কি করি, এরকম করে একটা ধরো এখানে আছি আমরা, এই হচ্ছে আমার এক্স ওয়াই প্লেন, তোমরা দেখতে পাচ্ছ তো? ঠিক আছে, এক্স আর ওয়াই। এবার এই জিনিসটাকে আমি যখন আর থিটা বলবো, তখন মানে কি, ধরো কোনো একটা এরকম পয়েন্ট আছে, এই হচ্ছে আমার আর অ্যাক্সিস, আর এই হচ্ছে আমার এইরকম ভাবে অ্যাঙ্গেলটা যেহেতু মাপা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এদিকটা হচ্ছে আমার থিটা বা ফাই অ্যাক্সিস। তাহলে দেখো তোমার এক্স ওয়াই যে অ্যাক্সিস ছিল, তার জায়গায় তুমি যদি এখানেও আঁকো, তাহলে তোমার আর আর থিটা অ্যাক্সিসটা এরকম হয়ে যাবে। তুমি যদি এখানেও আঁকো, এদিকেও যদি আর নাও, তাহলেও আর আর থিটাটা এরকম একটা পয়েন্টে দেখো আর থিটাটা এক থাকছে এক্স ওয়াই এর সাথে। আমি যদি এক্স অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট নিই, তাহলে তার জন্য যে আর হবে আর যে থিটা হবে, সেটা হচ্ছে এক্স ওয়াই এর সঙ্গে সমান সমান, তাই না? এই যে এই সিচুয়েশনটা মোটা করে যেটা আঁকলাম, কিন্তু বাকি আরবিট্রারি যে কোনো পয়েন্টের জন্য কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাবে। কাজেই ইন জেনারেল ওইটা স্টেটমেন্টটা কি, ইট চেঞ্জেস, তাই না? একটা স্পেসিফিক কেসে চেঞ্জ হবে না, কিন্তু বাকি সব পয়েন্ট। এবার তুমি যখন একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকছো, তখন তো তুমি কোনো একটা পয়েন্ট দেখানোর জন্য আঁকছো না, তুমি তো ইন জেনারেল যে কোনো পয়েন্ট দেখানোর জন্যই আঁকছো। তার ফলে ইন জেনারেল আমার ওটা চেঞ্জ হয়ে যাবে, এটাই ট্রু। মানে এটা ইট চেঞ্জেস দ্য ওরিয়েন্টেশন অফ দ্য অ্যাক্সিস, এটা ট্রু হবে। ঠিক আছে, স্যার আরেকবার দেখাবেন একটু? জিনিসটা কিভাবে দেখাবো? আচ্ছা, দেখাতে গেলে আমাকে আরেকবার রাখতে হবে, এটা করি। এই যে আমি বলছি, এই হচ্ছে তোমার এক্স, এক সেকেন্ড, এই হচ্ছে তোমার এক্স ওয়াই অ্যাক্সিস, এক্স আর ওয়াই অ্যাক্সিস, মানে এদিকটা এক্স এদিকটা ওয়াই। এবার তুমি যখন ধরো এরকম কোন আর্থিটা কোঅর্ডিনেট আঁকার জন্য কি তোমাকে একটা পয়েন্ট নিয়ে সেখানে আঁকতে হবে, এরকম ভাবে সেই পয়েন্টের জন্য তো করতে হয়, কারণ ওটা তো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট, পয়েন্ট টু পয়েন্ট ভেরি করে তো অ্যাক্সিসের ডিরেকশনটা, এই আর ক্যাপ এই থিটা ক্যাপ এরকম ভাবে হবে। এবার এই পয়েন্টটা যদি এখানে না থেকে, ইনস্টেড অফ দিস পয়েন্ট, যদি এটা না হয়ে যদি ধরো এরকম একটা পয়েন্ট হয়, পয়েন্টটা যদি এখানে থাকে, তাহলে এইটা আর এইটা থিটা হবে। বুঝতে পারছো? এবার এরকম ভাবে একটা স্পেসিফিক কেস আছে, যদি পয়েন্টটা এরকম জায়গায় হয়, তাহলে এইটা আর আর এদিকে থিটা হবে। এই কেসেই একমাত্র ওরিয়েন্টেশনটা চেঞ্জ করছে না, কোনো একটা এক্স অ্যাক্সিসের উপরের পয়েন্টগুলোর জন্য চেঞ্জ করবে না।
যদি যে কোনো পয়েন্টকে আঁকতে যাও, কিন্তু বাকি যে কোনো র্যান্ডম পয়েন্ট যদি হয় এই এক্স ওয়াই প্লেনে, সব জায়গার জন্যই দেখো তোমার আর এদিকে থিটা এদিকে, আর এদিকে থিটা এদিকে, এরকম সমস্ত জিনিস। তাহলে ইন জেনারেল, কথা বলা হচ্ছে, হ্যাঁ বলো, ডিরেকশন নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ অ্যাক্সিসের ওরিয়েন্টেশন মানে কি, যে অ্যাক্সিসটা এরকম এরকম আছে নাকি না এরকম এরকম আছে, এটাই তো হচ্ছে অ্যাক্সিসের ওরিয়েন্টেশন। তো সেটা বদলে যাচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইটা গেল। এবার কি আছে 5 নম্বর, না 5 নম্বর না, চার, না চার, চারে কি বলতে, গিভ এক্সাম্পল অফ এন অ্যাক্সিলারেটেড সিস্টেম ওয়্যার observers on board the system cannot feel the acceleration. অ্যাক্সিলারেটেড সিস্টেম যেখানে অবজার্ভার, এটা আমরাই হচ্ছে এক্সাম্পল। পৃথিবীতে আমরা বসে আছি, সূর্যের চারিদিকে পৃথিবীর অ্যাক্সিলারেটেড মোশন আমরা বুঝতে পারছি। আর্ট লিখলে হবে নাকি আমাদের? স্যার আর্ট ফ্রেম, হ্যাঁ অ্যাক্সিলারেটেড সিস্টেম, হ্যাঁ আর্ট তো বটেই, আর্ট মুন যাই বলো, মুন, চাঁদের উপর কেউ বসে থাকলেও হবে। ইনফ্যাক্ট এটার এক্সাম্পলটা সোজা, দুনিয়ার যে কোনো প্ল্যানেট, যে কোনো ইয়েতে গেলেই এটা হবে, সব জায়গাতেই এটা সত্যি, কারণ সবাই অ্যাক্সিলারেটেড। কথাটা একটু ভেঙে যাচ্ছে, আবার বলো। আর্ট তো স্যার সূর্যের চারিপাশে তো স্যার, হ্যাঁ বলো, সূর্যের চারপাশে মোশন কি করে আসছে আরেকবার বলো। স্যার? সেম ভেলোসিটিতে ঘুরছে তো, সেম ভেলোসিটিতে সেম ভেলোসিটি। একটা হচ্ছে দেখো স্পিডটাও আসলে সেম না, কারণ হচ্ছে ওটা একটা ইলিপ্টিক্যাল পাথে করে ডিসটেন্সের উপর ওটা ভেরি করে সামান্য, সেটা যদি আমি ইগনোরও করি। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ এলিপ্টিক্যাল পাথটা স্যার, ডিরেকশন, তাহলে ঠিক আছে। হ্যাঁ না ইলিপ্টিক্যালটা ধরো ছেড়ে দাও, আর্থ বা ভেনাস বা মার্কারি যারা সূর্যের খুব কাছে না, তাদের যে অ্যাকচুয়াল অরবিটটা মানে কক্ষপথ, সেটার ইলেকট্রিসিটি খুব কম হয়, নিয়ারলি সার্কেলের মতোই হয় প্রায়, তুমি দেখে প্রায় টের পাবে না এরকম ধরনের, কিন্তু সামান্য ইলেকট্রিসিটি আছে। সেটাকে যদি ইগনোরও করি, সার্কেলেও যদি ঘোরে, ধরো পারফেক্ট সার্কেলে ঘুরছে, তাহলেও কি হবে, ভেলোসিটিটা কিন্তু ভেরি করছে। ভেলোসিটি মানে তো হ্যাঁ স্যার ভেলোসিটি ভেরিফিকেশনটা ভুলে গেছিলাম ঠিক আছে। স্পিডটা স্যার, ভেলোসিটিটা আচ্ছা তাহলে স্যার কোরিওলিস ফোর্স, কোরিওলিস এর কথা এখানে আসছে কেন বলো? স্যার সেটাও তো রোটেটিং, হ্যাঁ সে থাক না, তাহলে কি হলো? স্যার সেটা তো ওই রোটেটিং নন ইনার্শিয়াল ফ্রেমের জন্য আসছে স্যার। হ্যাঁ কিন্তু এখানে তুমি কোন কনটেক্সটে কোরিওলিস ফোর্সের কথা বলছো বলো? এই যে স্যার এই যে গিভেন এক্সাম্পল অ্যাক্সিলারেটিং সিস্টেম ওয়্যার অবজারভার অন বোর্ড অফ দ্য সিস্টেম ক্যান নট ফিল, আমরা কি স্যার কোরিওলিস ফোর্সটা ফিল করি না? আচ্ছা তুমি বলছো না, না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, তুমি বলছো যে না সেটা হচ্ছে আর্থের ডেইলি রোটেশন যেটা, সেটার জন্য মানে নিজের চারপাশে ঘোরাটার জন্য, সেটার হ্যাঁ জন্য ডেফিনেটলি ফিল করি। কিন্তু এখানে সেইটার কথা বলছি না, মানে শুধু আর্থ না লিখে এখানে বেটার হচ্ছে আর্থ সূর্যের চারিদিকে যে ঘুরছে সেই মোশনটার জন্য যে অ্যাক্সিলারেশন, সেইটার করসপন্ডিং মানে ওই রকম সার্কুলার মোশনের অ্যাক্সিলারেশনটা আমরা ফিল করি না। এবার পৃথিবী নিজের চারিদিকে যেটা ঘুরছে সেটা রোটেটিং ফ্রেম, তার জন্য তো ফিল করি বটেই। দেখো একটা হচ্ছে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, সেইটা সেন্সে একটা রোটেটিং ফ্রেম, সেটা বটে, সেটা ঠিক আছে, সেটার জন্য আমরা ফিল করি ডেফিনেটলি। সেটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেমের থাকার জন্য যে ফিকটিশিয়াস ফোর্স গুলো তৈরি হচ্ছে, এবং তুমিও যেহেতু ওই নন ইনার্শিয়াল ফ্রেমে বসে আছো, তার জন্য যে ফোর্স গুলো, করিওলিস ফোর্স কিন্তু ফোর্স, সেটা কিন্তু করিওলিস অ্যাক্সিলারেশন কিন্তু কেউ বলে না, তাই না? বুঝতে পারলে কি বলছি? এবার কিন্তু যে পৃথিবীতে সূর্যের চারিদিকে ঘুরছে, তার জন্য সূর্যের তো একটা দিকে তো আমাদের একটা অ্যাক্সিলারেশন আছে, যেটা হচ্ছে কি কমপ্লিটলি ইট চেঞ্জেস দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, এটা ভেলোসিটির ম্যাগনিটিউডটা চেঞ্জ করে না, তার ফলে আমাদের ঘোড়ার মোশনের স্পিডটা বাড়ে না, বা ইনফ্যাক্ট পৃথিবীর সূর্যের দিকে পড়ে যেতে থাকে না। কিন্তু ওই রোটেশনের জন্য তুমি যদি ভেলোসিটি ডায়াগ্রামটা আঁকো, তাহলে তুমি দেখবে যে প্রতি মুহূর্তে যে অ্যাক্সিলারেশন ডিরেকশনটা সেটা সেন্টারের দিকে। তুমি যদি সার্কেলের প্রতি পয়েন্টে ট্যানজেনশিয়াল ভেক্টর রাখো এবং তার থেকে একটু সরিয়ে আরেকটা ট্যানজেনশিয়াল ভেক্টর রাখো, করে সেই দুটো ভেক্টরকে একই পয়েন্টে নিয়ে আসো, আমি এই জিনিসটা বলছি দেখো, আমরা ছোটবেলা করি। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ তাও একবার করে দিই, এইখানে যে ভেক্টর ভেলোসিটি ভেক্টর আর এইখানে যে ভেলোসিটি ভেক্টর, তাদের মধ্যে ডিরেকশনটা আমি ঠিক করে আঁকতে পারলাম না, পারফেক্টলি আঁকলে সেন্টারের দিকে হবে। এইটা হচ্ছে ডেল্টা ভি, এই জিনিসটা হচ্ছে ডেল্টা ভি, যেটা ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সিলারেশন, সেটা দেখো সেন্টারের দিকে, সূর্যের দিকে, তার মানে সেন্টারের দিকে ফ্রি, ঠিক আছে? আচ্ছা আমি সেই এই মোশনটার কথা বলছি, ওটাকে শুধু আর্থ একটা শব্দ না লিখে যদি আমরা ওই মানে বেটার হয় হচ্ছে আর্থের সূর্যের চারিদিকে যে অ্যাক্সিলারেটেড মোশন, সেটার আমরা অ্যাক্সিলারেশনটা ফিল করে সেইটা বলে দেওয়া ভালো। আচ্ছা এবার তারপর হচ্ছে ফ্রি ফল যদি লিখে দিলে হবে? শুধু জাস্ট ফ্রি ফল লিখে দেবে? হ্যাঁ আমি ফ্রি ফলই লিখেছি শুধু। ঠিক আছে তাহলেও হবে। স্যার আমি একটা লিখেছি স্যার। হ্যাঁ বলো।
যদি আমি লিখি স্যার একটা বক্সের মধ্যে যদি একটা কোনো বডি থাকে, সেটা পুরো বক্সটাকে যদি আমি ফ্রি ফল করি, সেক্ষেত্রে কি স্যার ওটা বলা যাবে? হ্যাঁ, একই তো কথা। তোমরা যখনই ফ্রি ফল বলছো তখনই বলছো যে কোনো না কোনো কনস্ট্যান্ট গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে যার মধ্যে দিয়ে হ্যাঁ ওটা পড়ছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার সবসময় তো ফ্রি ফলে থাকলে তুমি সেই গ্র্যাভিটিটা ফিল করো না, ওই জন্যই তো আমরা ওই লাভ দিলে সেই মুহূর্তে আমাদের ওয়েটলেস ফেস হয়ে যায়, যে কথাগুলো আমরা বলি সেটা বেসিক্যালি হ্যাঁ ওই স্যার, কথাটাই বলি। ওই রেসপেক্টে লিখেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, গিভ এক্সাম্পল। ঠিক আছে। এটা হলো 5 নম্বর কি, টু পার্টিকলস হ্যাভ জিরো রিলেটিভ ভেলোসিটি। স্যার আমি লিখেছি লাইট লাইক সিস্টেম, এটা কি হবে? লাইট লাইক সিস্টেম কথাটা তো, লাইট লাইক সিস্টেম বলতে তুমি কি বোঝাচ্ছ? লাইট লাইক সিস্টেমের তো কোনো সে অর্থ মানে বুঝছি না। লাইট লাইক পাথ হতে পারে, দুটো পয়েন্টের মধ্যে স্পেস টাইম ইন্টারভাল ক্যান বি লাইট লাইক, কিন্তু লাইট লাইক সিস্টেম কথাটার মানে কি? প্রথম কথা, কোনো মেটেরিয়াল সিস্টেমে তো লাইটের স্পিডে মুভ করে না, কাজেই সেটা তো হবে না। কারণ তুমি তো অ্যাকচুয়ালি লাইটের রেস্ট ফ্রেম মার্কা জিনিস বলতে চাইছো। লাইট লাইক সিস্টেম বলতে বোঝায়, মানে আমি যেটা মিন করতে পারি সেটা ফোটন হচ্ছে গুলো যে ভেলোসিটিতে মুভ করছে ফোটন ওটাই গুলো। বোঝাতে চেয়েছি। হ্যাঁ, কিন্তু সেইটার তো অ্যাক্সিলারেশন ডিসিলারেশনের প্রশ্ন উঠছে না। মেটেরিয়াল বডি না হলে অ্যাক্সিলারেশন ডিসিলারেশন ফিল করবে কি করে, তাই না? যেসব পার্টিকেল ধরো ফোটনের স্পিডে মুভ করে তাদের তো তুমি অ্যাক্সিলারেট ইন এনি কেস করতে পারো না, তাই না? হ্যাঁ গো, হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, কাজে ওই আর তাছাড়া মানে যদি বা তুমি অ্যাক্সিলারেশনের কথা সেখানে বলতে পারো, সে ধরো ফোটনের ইয়েকে বেন্ড করে দেওয়া হচ্ছে কোনো কারণে, সেসব হতে পারে। ক্ষেত্র বিশেষে আমরা তৈরি করতে পারি এরকম সিনারিও। কিন্তু স্টিল যেটা গন্ডগোল হবে সেটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি কি দেখো তো, ফোটনকে যখন বেন্ড করে দেওয়া হয় না, সেটা হচ্ছে এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে যাওয়া বা ইত্যাদি, সেখানে কিন্তু চেঞ্জ অফ ভেলোসিটি ইন ভ্যাকুয়াম নয়, ওটা হচ্ছে তোমার এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাচ্ছে, সেখানে তোমার ওই পারমিয়াবিলিটি বা ইত্যাদির কারণে ওখানে ওই ডিরেকশন বদলায়, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইয়ে হিসেবে বোঝায়, মানে সেটা কিন্তু ইন ভ্যাকুয়াম নয়। তারপরে ওখানে কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট নয় লাইটের মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে, তাই না? ভেলোসিটি ভেরি করে তো, তাই না? আমরা V1 V2 করি না, ওই যে স্নেলস ল না কি ছিল। হ্যাঁ স্যার। কাজে লাইটের কথাটা এখানে বলাটা ঠিক না, কারণ প্রথম কথা লাইটের রেস্ট ফ্রেম মার্কা জিনিস নিয়ে কথাবার্তা ইউজুয়ালি বলা হয় না, কারণ ওরকম ফ্রেম থেকে তো কিছু তুমি অবজার্ভ করতে পারবে না, কাজে ওটা নিয়ে তো কথা বলে লাভ নেই। আচ্ছা, এবার দেখি টু পার্টিকলস অফ জিরো ভেলোসিটি, 5 নম্বরটা, জিরো রিলেটিভ ভেলোসিটি বাট নন জিরো রিলেটিভ অ্যাক্সিলারেশন উইথ রেসপেক্ট টু ইচ আদার at some instant of time। মানে কোনো একটা মুহূর্তে দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো, কিন্তু তাদের মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশন রয়েছে। অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, ওই ইনস্ট্যান্টে তারা কি সেম ফ্রেমে আছে না নেই? এটা কি খবর, কি কি হবার কথা? এটা ফলস। 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 ফলস মানে তোমরা বলছো যে তারা সেম ইনার্শিয়াল ফ্রেম নয়? না না, সেম রেফারেন্স ফ্রেম দেওয়া আছে স্যার। আচ্ছা, সে হ্যাঁ, মানে সেম রেফারেন্স ফ্রেমে আছে না নেই? এটা নেই মানে স্যার। আছে না নেইটা বলে নাও। সেম নেই স্যার, তারা সেম রেফারেন্স ফ্রেমে নেই। কিন্তু রেফারেন্স ফ্রেম যে আমরা বলে রেখেছি যে শুধু রিলেটিভ ভেলোসিটি দিয়ে ঠিক হয়, অ্যাক্সিলারেশন দিয়ে তো রেফারেন্স ফ্রেম ঠিক হয় না। ওই ইনস্ট্যান্টে দেখো, প্রথম কথা যে কোনো একটা ইনস্ট্যান্টে যখন দেখছি রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকলেও তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি জিরো, তার মানে তো তাদের মধ্যে তুমি তো কি বলবে, সেই মুহূর্তে তো ওই সেম ফ্রেমেই রয়েছে। যেই তার পরের মুহূর্তে দেখবে ওই অ্যাক্সিলারেশনের কারণে ভেলোসিটিটা বদলে যাবে, ফলে ফ্রেমটাও বদলে যাবে একটা পার্টিকেলের জন্য, তাই না? স্যার বলছি এই যেটা বুঝতে পারছি না, মানে রিলেটিভ ভেলোসিটি নেই অথচ রিলেটিভ অ্যাক্সেলারেশন রয়েছে। তো আমরা অ্যাক্সেলারেশন সমান সমান তো মানে ভেলোসিটির যে চেঞ্জটা সেটাই তো হচ্ছে অ্যাক্সেলারেশন। হ্যাঁ, কিন্তু চেঞ্জ হতে গেলে তো একটা ইনস্ট্যান্টে চেঞ্জ হয় না তো, চেঞ্জ হতে গেলে তো ডেল্টা টি লাগে। কোনো একটা ইনস্ট্যান্টে যদি বলি তখন কি হবে দেখো, আমি ছবি এঁকে দেখাচ্ছি। এইটার এক্সাম্পল যেখানে এরকম কেস হয়, দেখো যে তুমি ধরো একটা পেন্ডুলামকে দেখছো, ঠিক আছে? পেন্ডুলামটা এরকম মোশন করছে। এবার দেখো এই মুহূর্তে ওর ভেলোসিটিটা জিরো আর অ্যাক্সিলারেশনটা ম্যাক্সিমাম, আর এই মুহূর্তে ওর ভেলোসিটিটা ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশনটা জিরো, তাই না? তাহলে ভেলোসিটি নন জিরো, মানে এই যে মুহূর্তে তুমি বলতেই পারো ভেলোসিটি জিরো, তাহলে ডিভিডিটি কি করে হবে, কাজে অ্যাক্সিলারেশন কি করে থাকে? কিন্তু থাকে তো, দেখতেই তো পাচ্ছ এখানে থাকে তো, তাই না? তার কারণ কি, যে তুমি যখন ডিভিডিটি বলছো তুমি তো তখন ভেলোসিটির চেঞ্জ গিভেন আ টাইম ডিউরেশন এটা বলছো। অ্যাট এ গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম যখন বলছো তখন তো ডিভিডিটি ওইভাবে বার করছো না তুমি। বুঝতে পারলে কি বলছি?
হ্যাঁ স্যার। তাহলে এবার ধরো কোনো একজন অবজারভার যে এই মোশনটাকে দেখছে, সে যদি এই পয়েন্টে দাঁড়িয়ে থাকে, রেস্ট ফ্রেম তার, সে হচ্ছে v = 0-তে আছে। এবার পেন্ডুলামের ববটা যখন এই পয়েন্টে এলো, তখন ওই মুহূর্তের জন্য তাদের মধ্যে রিলেটিভ অ্যাক্সিলারেশন এই mx, কিন্তু দেখো ভেলোসিটিটা 0। কাজেই সেই মুহূর্তের জন্য বব আর ওই যে লোকটা দাঁড়িয়ে অবজার্ভ করছে তারা সেম ইনার্শিয়াল ফ্রেমে, কিন্তু তার পর মুহূর্তে ওই ববটা আবার বেরিয়ে চলে যাবে, কাজেই তার প্রতি মুহূর্তে ভেলোসিটি ভেরি করতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তাহলে ওই মুহূর্তে ওই ইনস্ট্যান্ট কথাটা ওই জন্য দেখো ওভাবে পয়েন্ট আউট করে লেখা আছে যে সেই ইনস্ট্যান্টে কি হচ্ছে। আচ্ছা, তারপর কি? তারপর 6, টাইম ডাইলেশন অনলি ওয়ার্কস ইন কানেকশন উইথ টু ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমস। এটা সত্যি না মিথ্যে? তাহলে 5-এরটা ট্রু হবে? 5-এরটা হচ্ছে হ্যাঁ ট্রু হবে, সেম ইনার্শিয়াল ফ্রেম, সেম রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল বলা ঠিক না, কারণ ওখানে ওই অ্যাক্সিলারেশনের কথাবার্তা আছে, বাট জাস্ট আমি ওইদিকে যাইনি, জাস্ট রেফারেন্স ফ্রেম বলেছি। আচ্ছা, এবার ঠিক আছে, 6 নম্বর কি হচ্ছে দেখো, টাইম ডাইলেশন অনলি ওয়ার্কস ইন কানেকশন উইথ টু ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমস। ফলস। এটা কি বললাম? হ্যাঁ ফলস। কেন? এটা তোমরা জানো, এটা নিয়ে আমার জ্ঞান জানার দরকার নেই, তোমরা ভিডিওতে দেখেইছো ক্লিয়ারলি। আচ্ছা, কারণ একটা অ্যাক্সিলারেটেড হলেও হতে পারে, আমরা তার ফর্মুলা দেখেছি ইন্টিগ্রাল করে। আচ্ছা, মেজারিং 7 নম্বর, মেজারিং লেন্থ অফ অ্যান অবজেক্ট ইনভলভস মেজারিং দ্য স্পেস টাইম ইন্টারভাল বিটুইন দ্য টু স্পেস লাইক সেপারেটেড ইভেন্টস। এটা কি খবর? এটা একটু কঠিন হয়ে গেছে হয়তো, মানে বলো তোমাদের কি মনে হয়? একটা জিনিসের লেন্থ মাপছি, কথাটার মানে কি? যে এটা প্রথম কথা তোমরা কি লিখেছো বেশিরভাগ সবাই? স্পেস লাইক হবে লিখেছি। ফলস লিখেছি স্যার। আচ্ছা দাঁড়াও দেখি কি বলবো। কোশ্চেনটা কি, মেজারিং লেন্থ অফ অ্যান অবজেক্ট ইনভলভস মেজারিং দ্য স্পেস টাইম ইন্টারভাল বিটুইন টু স্পেস লাইক সেপারেটেড ইভেন্টস। আচ্ছা, মানে লেন্থ পাওয়া মানে হচ্ছে দুটো স্পেস লাইক সেপারেটেড ইভেন্টের মধ্যে স্পেস টাইম ইন্টারভাল মাপা। এটা কেন বলছি দেখা যাক, এটা ট্রু হবে। কেন ট্রু হবে দেখি, যে একটা জিনিসের লেন্থ, এই যে বলা হয় লেন্থ কথাটার মানে কি, লেন্থ কথাটার মানে হচ্ছে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে তুমি এক্সটি ডায়াগ্রাম যদি এভাবে ভাবো, তাহলে দেখো তুমি এই এ পয়েন্টের আর বি পয়েন্টের স্পেস টাইম কোঅর্ডিনেটস মাপছো অ্যাট দ্য সেম ইনস্ট্যান্ট অফ টাইম, তবে তুমি তার লেন্থটা পাও। তাকেই কিন্তু লেন্থ বলে। সেম ইনস্ট্যান্টে যখন দুটো পয়েন্টের স্পেস টাইম ইন্টারভাল মাপা হয়, সেটাই তোমার লেন্থ হিসেবে বেরিয়ে আসবে। কেন আসবে দেখো, কারণ লেন্থ আসলে স্পেস টাইম ইন্টারভাল বি এন্ড বিটা কি, এস এ বি যেটা, সেটা কত? সেটা হচ্ছে ডেল্টা টি স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার, এই জিনিসটা। এবার ডেল্টা টি যদি সেম ইনস্ট্যান্টে হয়, এটা 0, তার ফলে তুমি কি হবে, তুমি এই ডেল্টা এক্সটাই পাবে লেন্থ হিসাবে, লেন্থ স্কোয়ারটা পাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার সেম ইনস্ট্যান্টে মাপছি মানে সাইমালটেনিয়াসলি মাপছি, তার মানে যে দুটো ইভেন্টকে দেখছি, ইভেন্ট এ আর ইভেন্ট বি, তারা তার মানে স্পেস লাইক সেপারেটেড আছে, তাই না? কোনো একটা ফ্রেমে, এই লাঠিটার রেস্ট ফ্রেমে আমি ওর এ আর বি এর মধ্যে স্পেস টাইম ইন্টারভাল মেপেছি, তাহলে এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, এই ইভেন্ট দুটোকে ওই ফ্রেমে একই টাইম ইনস্ট্যান্টে দেখতে পাচ্ছি, তাই তো? হ্যাঁ একই টাইম ইনস্ট্যান্টে দেখতে পাচ্ছি, এটা কোনো একটা S0 ফ্রেম থেকে। ঠিক আছে? এবার যে ইভেন্ট দুটোকে কোনো একটা ফ্রেম থেকে 0 টাইম ডিফারেন্সে দেখতে পাচ্ছি, এবার অন্য ফ্রেম থেকে দেখলে হয়তো টাইম ডিফারেন্স একটা আসবে, কিন্তু সেই টাইম ডিফারেন্স গুলো কখনোই এমন হবে না যে এই জিনিসটাকে টাইম লাইক করে ফেলবে। কেন? কারণ কোনো একটা ফ্রেমে ওরা সাইমালটেনিয়াস। দুটো ইভেন্ট যদি সাইমালটেনিয়াস হয় কোনো একটা ফ্রেমে, তাহলে অন্য যে কোনো ফ্রেমে সাইমালটেনিয়াস না হতে পারে, কিন্তু স্পেস লাইক সবসময় হবে, তাই না? কারণ এখানে তো জিনিসটা স্পেস, এই যে এস এ বি, যেহেতু টাইম পার্টটা নেই, তার মানে শুধু স্পেস পার্ট আছে, তার মানে কি স্পেস লাইক তো লেস দেন 0 তো আমাদের নোটেশনাল কনভেনশনে। হ্যাঁ স্যার। তাহলে এই লেস দেন 0 নেচারটা তো, এটা তো ইনভেরিয়েন্ট, তাকে তো সবসময় লেস দেন 0 থাকতে হবে। তার মানে কোনো ফ্রেম যদি এমন হয় যেখানে ডেল্টা টি প্রাইমটা হয়তো নন জিরো আছে, সেখানে তোমার স্পেস টাইম ইন্টারভ্যালটা এরকম কিছু একটা হবে, সেটাকে আমরা লেন্থ বলবো না, সেসব কথা ট্রু, কিন্তু সেটা সবসময় কি স্পেস লাইক, কারণ এটাও আছে এটাও আছে, কিন্তু সবসময় কি লেস দেন 0 তো হতেই হবে, কারণ এটাও তো এস এ বি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে এটা তোমার ট্রু হচ্ছে বোধহয় নাকি? সেম আচ্ছা, ট্রু হচ্ছে। আচ্ছা 7 হলো। এবার 8 কি, আবার টাইম ডাইলেশন কি দিয়েছি, টাইম ডাইলেশন অনলি ওয়ার্কস বিটুইন টাইম লাইক সেপারেটেড ইভেন্টস। এটা আমরা ওই ভিডিওতে বলেছিলাম, কেন সেটা এক্সপ্লেনেশনটা বোধহয় ভিডিওতে দিইনি, বলেছিলাম পরে কোনোবার দেবো, কিন্তু এটা তোমরা কি কি লিখেছো, ট্রু ফলস কি লিখেছো? হ্যাঁ গো, টাইম ট্রু লিখেছিলাম মনে হয়। এটা ট্রু হবে।
কেন হবে দেখো, স্পেস লাইক সেপারেটেড ইভেন্ট মানে কি? স্পেস লাইক সেপারেটেড ইভেন্ট মানে কোনো না কোনো ফ্রেম আছে, যেই ফ্রেমে ধরো দুটো ইভেন্ট, ওই আগের কোশ্চেনটার মতোই এটা, ধরো এই দুটো ইভেন্ট এ বি, তারা ধরো কোনো ফ্রেমে দেখছি স্পেস লাইক সেপারেটেড, ধরো এস এ বিটা স্পেস লাইক লেস দেন 0, আমি আর স্পেস লাইক শব্দটা লিখছি না। এবার যদি এইটা হয়, তার মানে কোনো একটা ফ্রেম আছে যে ফ্রেমে এস এ বির মধ্যে ডেল্টা টিটা 0, একটা ফ্রেম অ্যাটলিস্ট আছে যেখানে এটা হবে। স্পেস লাইক সেপারেটেড মানে কি? কোনো না কোনো ফ্রেমে ওরা সাইমালটেনিয়াস এ আর বি, তাই তো? হ্যাঁ তাহলে যে ফ্রেমে ওটা সাইমালটেনিয়াস, সেই ফ্রেমে ডেল্টা টি 0, তাহলে সেই ইনার্শিয়াল ফ্রেম, ধরো ওইটাকে আমি ধরো S0 নাম দিলাম, S0 ফ্রেমে ধরো এইটা হচ্ছে যে ওরা সাইমালটেনিয়াস, তাহলে সেই ইনার্শিয়াল ফ্রেম থেকে যদি তুমি টাইম ডাইলেশন ফর্মুলা লাগাও অন্য ইনার্শিয়াল ফ্রেমে যেতে, তাহলে সমস্ত ডেল্টা টাউ গুলোই 0 আসবে, তাই না? কারণ ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে 1 - v²/c² √ ডেল্টা টি ইকুয়াল টু ডেল্টা টাউ, এরকম তো জিনিসটা। এবার এইটা ধরো হচ্ছে S0, এবার S0 এইটা দেখতে পাচ্ছে 0, তাহলে অন্য যে কোনো ফ্রেমে যেতে, অন্য যে কোনো ইনার্শিয়াল ফ্রেমে যেতে ডেল্টা টাউটা 0 আসবে, ইভেন নন ইনার্শিয়ালে গেলেও তাই, ঠিক? ঠিক স্যার। এবার তুমি বলতে পারো যে স্যার এই S0 থেকেই দেখবো কেন, আমি অন্য কোনো S1 S2 থেকে দেখতে পারি যেখানে ডেল্টা টাউটা 0 নয়। হ্যাঁ দেখতে পারো, তাহলে কি হবে দেখো, যে এই যে S0 বাদে বাকি যারা সমস্ত S1 S2 S3 মার্কা যত দুনিয়ার ইনার্শিয়াল ফ্রেম আছে, সেই সব ফ্রেমের তুলনায় এই S0টা একটা ইনার্শিয়াল ফ্রেম হওয়া সত্ত্বেও একটা আলাদা ধরনের ফ্রেম হয়ে যাচ্ছে, যেটা রিলেটিভিটি অ্যালাউ করে না সব ইনার্শিয়াল ফ্রেমে একই হতে হবে, মানে সব ইনার্শিয়াল ফ্রেমে ফিজিক্স একই হতে হবে। তাহলে একটা ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখলে যদি ডেল্টা মানে প্রপার টাইমটা সব ফ্রেমে 0 আসে, তাহলে সেইটা হঠাৎ করে একটা আলাদাই ফ্রেম হয়ে যাচ্ছে, সেটা তো হওয়া সম্ভব নয়। ইকুইভ্যালেন্স অফ ইনার্শিয়াল ফ্রেম আছে তো, সব ইনার্শিয়াল ফ্রেমেই যদি একটা দুটো ইভেন্টের মধ্যে স্পেস টাইম ইন্টারভেল এমন হয় যে তাদের ডেল্টা টিটাকে মানে প্রপার তাদের মধ্যে টাইম ইন্টারভেলটা একটা ফ্রেমে 0 দেখাচ্ছে, তাহলে কি হবে, সেখান থেকে ক্যালকুলেট করলে অন্য সব ফ্রেমের ডেল্টা টি গুলোও 0 দেখাবে টাইম ডাইলেশন ফর্মুলা লাগিয়ে, ঠিক তো? S1 S0 থেকে তুমি S0টা ব্যবহার করে যদি S1 S2 S3 এদের জন্য ডেল্টা টি 1 ডেল্টা টি 2 এরকম সব ক্যালকুলেট করো বিভিন্ন ফ্রেমের জন্য, সেগুলো সব 0 দেখাবে সবাই, কারণ S0টা 0 আছে। হ্যাঁ এবার স্যার। তুমি বলতে পারো যে S0 থেকেই দেখছি কেন, আমি অন্য ফ্রেম থেকে দেখতে পারো, তো তুমি ধরো S0 কে ভুলে গেলাম, S1 থেকে S2 S3 S4 এরকম সবার দেখছি, তাহলে সবার জন্য নন জিরো সুন্দর সব আসবে। কিন্তু মুশকিল হচ্ছে যে S0 কেসটা আসবে না সেখানে, S0 ইকুয়াল টু 0টা এখান থেকে কখনো আসতে পারবে না। তার মানে একটা পার্টিকুলার ইনার্শিয়াল ফ্রেম অন্য পুরো ইনার্শিয়ালের জাত থেকে আলাদা হয়ে যাচ্ছে, যেটা তো এই ধরনের সিনারিওতে রিলেটিভিটি অ্যালাউ করে না। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এটা একটু কাইন্ড অফ একটু কঠিন কোশ্চেন এটা, তবে আমি এই এক্সপ্লেনেশনটা তো চাইনি, আমি তোমাদের একটা কোনো ভিডিওর মধ্যে এই কথা বলা ছিল, আমি সেই কারণে প্রশ্নটা দিয়েছিলাম। হ্যাঁ বলা ছিল। কাজে এটা তো তোমরা আশা করি সবাই পেরেছো। আচ্ছা, এবার কি 9 নম্বর হচ্ছে দ্য নেচার অফ স্পেস টাইম ইন্টারভাল স্পেস লাইক টাইম লাইক ও লাইট লাইক বিটুইন টু ইভেন্টস ডিপেন্ড অন দ্য ওয়ার্ল্ড লাইন কানেক্টিং দেম। এটা সত্যি না মিথ্যে? দুটো ইভেন্ট দেওয়া আছে, ধরো এ আর বি, আগে এরকম করে দেখাই, ধরো দুটো ইভেন্ট এ আর বি দেওয়া আছে, স্যার ওয়ার্ল্ড লাইনের উপর ডিপেন্ড করবে না স্যার। রাইট, তাদের মধ্যে সেপারেশনটা স্পেস টাইম ইন্টারভেলটা কিন্তু হচ্ছে ডেল্টা এক্স আর ডেল্টা টি দিয়ে তৈরি হবে। এবার যে পার্টিকেল ধরো এরম ভাবেই যাক আর সেরম ভাবেই যাক, তার জন্য তাদের তো এসটা আলাদা আলাদা হবে ডিপেন্ডিং অন কি কোথা গেছে, কিন্তু তার কারণে কিন্তু সে স্পেস লাইক না টাইম লাইক সেটা ঠিক হবে না, সেটা ঠিক হবে হচ্ছে স্পেস টাইম ইন্টারভেলটা দিয়ে, নট বাই দ্য পার্টিকেলস ওয়ার্ল্ড লাইন দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হলো, এটা ডাজন্ট ডিপেন্ড, তাই তো নাকি? না সরি, তার মানে এটা ফলস হলো নাকি? দ্য নেচার অফ স্পেস টাইম ইন্টারভেল ডিপেন্ডস অন দ্য ওয়ার্ল্ড লাইন, না এটা ফলস হলো, তাহলে ডাজন্ট ডিপেন্ড, তাই তো? ফলসটা হবে। ঠিক আছে। তারপর 10 দেখো, টু অবজার্ভার্স ইন ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমস ক্যান হ্যাভ অনলি ওয়ান শেয়ার্ড ইভেন্ট দ্যাট ইজ অন বোথ দেয়ার ওয়ার্ল্ড লাইন। এটা কি হবে? কি বললাম? দুটো ইনার্শিয়াল ফ্রেম, ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেম মানে তাদের যে ওয়ার্ল্ড লাইন দুটো, ওই অবজারভারদের একটা ধরো এরকম, যার ধরো আমাদের S0 ফ্রেম, সেই ফ্রেমে আমরা দেখছি আমাদের ট্র্যাজেক্টরিটা এইটা, তাই তো? আমাদের টাইম অ্যাক্সিসটাই তো আমাদের ওয়ার্ল্ড লাইন। এই ধরো আমি এখানে বসে আছি, তোমরা এখানে বসে আছো, এই হচ্ছে ওয়ার্ল্ড লাইন আমাদের সবার, সেম ইনার্শিয়াল ফ্রেম। আর ডিফারেন্ট আরেকটা ইনার্শিয়াল ফ্রেমের ওয়ার্ল্ড লাইন, সে নিশ্চয়ই একটা রিলেটিভ ভেলোসিটিতে আছে, এরকম হবে। ইনার্শিয়াল মানে স্ট্রেট লাইন, কিন্তু একটু তেড়ে থাকবে, মানে একটু স্লোপে থাকবে, তাই তো? কোথায়? হ্যাঁ স্যার।
তার মানে দুটো লাইন, তাদের মধ্যে এই একটাই শেয়ার্ড ইভেন্ট থাকতে পারে। দুটো স্ট্রেট লাইন, তাদের মধ্যে ইদার কোনো শেয়ার্ড ইভেন্ট থাকবে না এরকম দুটো অবজারভার হলে, কারণ তারা সবসময় দেখো স্পেস লাইক সেপারেটেড। একই ফ্রেমের দুটো ইনার্শিয়াল অবজারভার দুটো স্পেস পয়েন্টে বসে আছে, তারা কিন্তু সবসময় দেখো স্পেস লাইক সেপারেটেড, তাই না? ধরো আমি এখানে বসে আছি আর তুমি তোমার বাড়িতে বসে আছো, আমার এই মুহূর্তে, আমার পক্ষে এই মুহূর্তেই তোমার কাছে পৌঁছানো সম্ভব না, কাজে আমরা সবসময় স্পেস লাইক সেপারেটেড। একই ফ্রেমের আলাদা আলাদা পয়েন্টে বসে থাকা ইনার্শিয়াল অবজারভাররা সবাই কিন্তু স্পেস লাইক সেপারেটেড, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দুটো এইরকম অবজারভার, একটা এরকম একটা অন্য ফ্রেমে, তারা কি হবে? দুটো স্ট্রেট লাইন ওয়ার্ড লাইন, তারা একটা পয়েন্টেই কাটতে পারে, তাই তো? তার মানে একটা পয়েন্টে কাটতে পারে মানে ওটাই তাদের মধ্যে শেয়ার্ড ইভেন্ট, যে ইভেন্টটায় দুজনেই প্রেজেন্ট আছে, ঠিক আছে? তাহলে এটা কি হলো, ট্রু না ফলস? ট্রু ট্রু হলো নাকি? আচ্ছা এটা তোমরা পেরেছিলে? হ্যাঁ বয়স ট্রু পেরেছিলে না পেরেছিলে তো পরে দেখা যাবে। আচ্ছা এবার 11 কি, an infinitesimal space-time interval is invariant in all reference frames, এটা ট্রু না ফলস? ইনফিনিটেসিমাল, স্যার ইনফিনিটেসিমাল মানে কি? True, sir. ট্রু তার এইটুকু, সেটা সবসময় তুমি যেখানে দেখো সবসময় এই হবে, তাই না? ইনভেরিয়েন্ট। আচ্ছা এটা হলো। আচ্ছা আচ্ছা, মানে এবার তুমি নন ইনার্শিয়াল থেকে দেখলেও ওটাকে তোমার কিছু অসুবিধা হবে না, কারণ ইনফিনিটেসিমাল তো। আচ্ছা, আর থ্রি ভেক্টর ক্যান হ্যাভ কম্পোনেন্টস দ্যাট আর ম্যাট্রিক্স ভ্যালুড, এটা একটুখানি ঠাটা কোশ্চেন, এটা তোমাদের ক্লাসে আমি বলিনি কিন্তু আশা করেছি তোমরা জানবে। এটা কি হবে? Sir, true. হ্যাঁ ট্রু হবে। কেন ট্রু হবে এটা বলো দেখি। স্যার একটা কলাম ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স দিয়ে প্রেজেন্ট করতে পারি এটা থ্রি। না, তুমি যে কারণে ট্রু বলছো সেটা ঠিক হচ্ছে না। দেখো তাতে অবশ্য নম্বর পাওয়াটা আটকাবে না। দেখো তুমি যখন একটা ভেক্টর ধরো ভি আছে, সেটাকে যখন তুমি ভি1 ভি2 ভি3 বলে রিপ্রেজেন্ট করো, তার মানে কিন্তু তুমি এটা কি করলে, এই যে জিনিসটা করা হলো, এটা কি করা হলো, এই জিনিসটা হলো একটা থ্রি ভেক্টর ভি1 ভি2 ভি3 কম্পোনেন্ট ওয়ালা ভেক্টর, তার কম্পোনেন্ট গুলো ম্যাট্রিক্স ভ্যালু ধরো না, কম্পোনেন্ট গুলো কিন্তু হচ্ছে ভি1 ভি2 আর ভি3 যারা নাম্বারস। আমি বলছি এমন একটা ভেক্টর ভি, এটা আইডি দিয়ে বা ইয়ে দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য স্যার। আমি বলছি হচ্ছে এরকম জিনিস, ধরো যে যার ভি1টা নিজে একটা ম্যাট্রিক্স, ধরো সামথিং সাম ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স আই ক্যাপ। স্যার কোশ্চেনটা কি বলছে আরেকবার দেখি, কোশ্চেনটা ঠিকঠাক এখানে কোশ্চেনটা হচ্ছে, দাঁড়া কোশ্চেন দেখাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এইটা, আ থ্রি ভেক্টর ক্যান হ্যাভ কম্পোনেন্টস দ্যাট আর ম্যাট্রিক্স ভ্যালুড, মানে ভেক্টরের যে কম্পোনেন্ট গুলো ভিএক্স ভিওয়াই ভিজেড, সেই ভিএক্সটা নিজে একটা ম্যাট্রিক্স, ভিওয়াইটা নিজে একটা ম্যাট্রিক্স, ভিজেডটা নিজে একটা ম্যাট্রিক্স, এরকম কি সম্ভব? স্যার এরকম দেখেনি তখন? দেখেছো দেখেছো তোমরা পাউলি স্পিন ম্যাট্রিক্স দেখোনি? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে সিগমা, তারা তো সিগমা ভেক্টর হয়, এটাকে আমরা এরকম লিখতে পারি না? ও আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। এটা আমি বদমাইশি করে দিয়েছি, এটা আমি তোমাদের মানে অ্যাটলিস্ট আমার ক্লাসে বলিনি, কিন্তু তোমরা কোয়ান্টাম মেকানিক্স করে ফাটিয়ে দিয়েছো, কাজে আমি ভেবেছিলাম তোমরা এটা পারবে। ভুল ইনফ্যাক্ট তুমি দেখো এইটারও দরকার নেই, এর থেকে তুমি আরো ঠাটামি করে বলতে পারো যে ধরুন এই যে আগের এক্সাম্পলে যে ভি বললেন, এই যে ভিটা ভি1, এই যে একটা নাম্বার, এটা একটা রিয়েল নাম্বার, ফাইন, এটা একটা 1x1 ম্যাট্রিক্স না? হ্যাঁ তাহলে হতেই পারে, ঠিক আছে? কাজে এটা ট্রু হচ্ছে। আচ্ছা তারপর 13, ওয়ার্ল্ড লাইন অফ আ মাসিভ অবজেক্ট লুক ডিফারেন্ট টু অবজারভার্স ইন ডিফারেন্ট লরেঞ্জ ফ্রেমস। তার মানে একটা মাসিভ অবজেক্ট, তার মানে বেসিক্যালি তার ওয়ার্ল্ড লাইনটা বুঝতে পারছো, টাইম লাইক ওয়ার্ল্ড লাইন, সেটা তোমার ডিফারেন্ট লরেঞ্জ অবজারভার, মানে ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেমের অবজারভার, না ইনার্শিয়াল অবজারভারই তো লরেঞ্জ অবজারভার নাকি? হ্যাঁ, তাহলে এই ইনার্শিয়াল অবজারভাররা, ধরো একটা ইনার্শিয়াল অবজারভার এরকম আছে, কোশ্চেনটা হচ্ছে দেখো ওয়ার্ল্ড লাইন অফ এ লাস্ট 13 নম্বরটা, ওয়ার্ল্ড লাইন অফ আ মাসিভ অবজেক্ট, মানে একটা মাসিভ অবজেক্টের ওয়ার্ল্ড লাইন, সে স্পেস টাইমে ধরো বেঁকে তেলে চলছে আর কি, তার ওয়ার্ল্ড লাইনটা কিরকম হবে? বেঁকে তেলে বা তুমি যাই ভাবো, ধরো এরকম স্ট্রেট লাইনই দেখাই না, এরকম একটা ধরো ওয়ার্ল্ড লাইন, এরকম একটা অবজেক্ট, তার ওয়ার্ল্ড লাইন এরকম। এবার এটা এই ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখছি, তাতে আমি এরকম দেখছি। এবার যদি আমি এটা অন্য ইনার্শিয়াল, ধরো এটা S0, এবার আমি যদি S1 ফ্রেম থেকে দেখি, যেটা আরেকটা লরেঞ্জ ফ্রেম, তোমরা জানো যে লরেঞ্জ ট্রান্সফরমেশন করলে ওয়ার্ল্ড লাইন গুলো এরকম তেড়ে যায়,
এই সরি এই স্পেস টাইম অ্যাক্সিসটা এরকম স্কুইজড হয়ে যায়, তাই তো? হ্যাঁ স্যার করেছি। দেখো এই ফ্রেমের লোক এই 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 যে S1 যে অ্যাক্সিস গুলো, S1টাকে যদি আমি সোজা করে আঁকি, যেটা আমি আঁকতেই পারি যদি আমি S1 ফ্রেমের লোক হই, দেখো আমি S0-তে বসে আছি বলে S1 ফ্রেমকে আমি বেঁকা বেঁকা লাইন দেখলাম, তাই না? আমি S0-তে বসে S1 এর লাইনটাকে বেঁকা লাইন দেখছি, এই যে এরকম দাঁড়াও একটু বড় বিচ্ছিরি হয়ে যাচ্ছে, আমি টিল্টেড দেখছি, তাই না? এরকম দেখছি। এটা তো তোমরা বোধহয় বিসিতে পড়েছো, যদিও আমরা ক্লাসে এটা নিয়ে খুব বেশি আলোচনা করিনি, আমি একটা ভিডিও করে তোমাদের বলে দেবো। এইটা এই যে এরকম সেম অ্যাঙ্গেলে দুটো দিকটি বেঁকে থাকে, তাই না? ওই অ্যাঙ্গেলটা কি দিয়ে ঠিক হয়? ওই V/C দিয়ে, ওই tan ইনভার্স ফাইটা V/C হয় না কি আমরা কি যেন আছে, tan হাইপারবোলিক ফাই বা হোয়াটএভার। এনিওয়ে সেটা লরেন্স ট্রান্সফরমেশনের কনটেক্সটে আমরা পরে করে নেবো। তাহলে এই S1 ফ্রেম যেটা লাল রং দিয়ে এঁকেছি, সেইটার সঙ্গে দেখো এইটার ওয়ার্ড লাইনটা প্যারালাল। তার মানে কি সেই ফ্রেম থেকে যদি আঁকতে তাহলে কিন্তু তুমি এরকম দেখতে ওয়ার্ড লাইনটা এই অবজেক্টটার, তাই না? কারণ এই অবজেক্টটার যে ফ্রেম আর এই যে S1 ফ্রেমটা আসলে কি এই অবজেক্টটার, আমি এখানে স্পেসিফিক ওভাবে এঁকেছি, কি হয়েছে S1 ফ্রেম থেকে এই লোকটাকে রেস্টে আছে মনে হবে, তাই না? কি বোঝা গেল? হ্যাঁ তাই তো মনে হবে। আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমের লোক একই অবজেক্টের ওয়ার্ড লাইনকে যদি তারা মানে টাইম লাইক ওয়ার্ড লাইন হয় আর কি, মাসিভ অবজেক্টের ওয়ার্ড লাইন হয়, তাদেরকে আলাদা আলাদা দেখবে। কারণ আমি ধরো আমার ফ্রেমে যে লোকটা চুপ করে বসে আছে তার ওয়ার্ড লাইন ভার্টিক্যালি আপওয়ার্ড দেখবো, কিন্তু আমার রেসপেক্টে যে একটা মোশনে আছে এমন একটা ফ্রেম, সে ওই ওয়ার্ড লাইনটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড না দেখে এটা তেরছা ভাবে দেখবে, এই ব্যাপারটাই আর কি। তাহলে এটা হয়ে গেল হচ্ছে লুক ডিফারেন্ট, তার মানে এটা ট্রু হলো 13 নম্বরটা। আচ্ছা 14 নম্বর কি আছে? ওয়ার্ড লাইন অফ এ মাসিভ অবজেক্ট লুক ডিফারেন্ট টু অবজার্ভার্স ইন ডিফারেন্ট লরেন্স ফ্রেম। এটা ওমা একই হয়ে গেছে নাকি? ও মাসলেস অবজেক্ট, এটা উল্টো। ওয়ার্ড লাইন অফ হ্যাঁ আমরা কাবড়ে গিয়েছিলাম। হ্যাঁ ওয়ার্ড লাইন অফ এ মাসলেস অবজেক্ট, মাসলেস অবজেক্ট মানে ফোটন, গ্র্যাভিটন, এরকম ট্যাকিয়ন এরকম টাইপের, তাই তো? যারা হচ্ছে মাসলেস মানে কি লাইটের স্পিডে চলে, মানে আসলে মাসলেস যারা তারা ওই রিলেটিভিটির ম্যাক্সিমাম অ্যালাউড স্পিডে চলে। লাইটের স্পিড কথাটা ঠিক নয়, মানে কথাটা বলা উচিত হচ্ছে রিলেটিভিটি একটা ম্যাক্সিমাম ইনভেরিয়েন্ট স্পিড অ্যালাউ করে, সেই স্পিডে লাইট বা অন্য যে কোনো মাসলেস পার্টিকেল চলে। ওটাকে লাইটের ভেলোসিটি বলে আমরা এই জন্য রেফার করি যে আমরা টু বিগিন উইথ ছোটবেলা ওইটাকে লাইট বলেই চিনি, কিন্তু লাইট ছাড়া অন্য পার্টিকেল থাকতে পারে যারা ওই স্পিডে চলে, যারা মাসলেস যে কোনো পার্টিকেলই ওই স্পিডে চলবে, ঠিক আছে? তাহলে সেই রকম মাসলেস পার্টিকেলের যে ওয়ার্ড লাইন হবে সেটাকে ডিফারেন্ট অবজারভাররা কি ডিফারেন্ট দেখবে? দেখবে না, সবাইকে 45 ডিগ্রি লাইনেই দেখবে, তাই না? ফলস। তার মানে তারা হচ্ছে লুক ডিফারেন্ট হবে না, লুক সেম হবে, ফলস হচ্ছে তার মানে। এটা তোমরা বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পারলাম স্যার। 45 ডিগ্রি ওয়ার্ড লাইনই থাকছে। এবার 15 নম্বর, a pair of event can appear to be simultaneous to one inertial frame whereas coincident to another inertial frame. এটা দেখো সাইমালটেনিয়াস মানে হচ্ছে সেই দুটো ইভেন্টের মধ্যে স্পেস টাইম ইন্টারভাল হচ্ছে স্পেস ফলস, এটা হবে হ্যাঁ মে অর মে নট বি, আবার এখানে করতে গেলো 15 নম্বরে তো মে মে নট বি নেই, 15 নম্বরে তো ট্রু ফলস নেই, মানে ওটা হওয়া উচিত ছিল, মানে না দেখো কেন, দেখো একটা ইভেন্ট পেয়ার মানে ইভেন্ট এ আর ইভেন্ট বি, তারা কোনো একটা ফ্রেম থেকে সাইমালটেনিয়াস, তার মানে সেই ফ্রেম থেকে ওদের মধ্যে স্পেস টাইম ইন্টারভালটা হচ্ছে কি লেস দ্যান 0, তাই তো? স্পেস লাইক, সাইমালটেনিয়াস মানে স্পেস লাইক তো। আর অন্য ফ্রেম বলছে কোইন্সিডেন্ট, তার মানে স্পেস টাইমে একই পয়েন্টে আছে, স্পেস টাইমে একই না, কোইন্সিডেন্ট মানে হচ্ছে স্পেস টাইমে একই পয়েন্ট, সেই অবজারভার আরেকটা ইনার্শিয়াল অবজার্ভার ওই দুটো ইভেন্টকে এ আর বি কে একই স্পেস টাইম পয়েন্টে দেখছে। এটা মানে একই স্পেস টাইম পয়েন্টে বলবো না, মানে একই স্পেস পয়েন্টে, স্পেস টাইম না ভুল বললাম, একই স্পেস পয়েন্টে দেখছে। এটা কখন সম্ভব? যদি এরকম হয় যে দেখো আমি তো ওই দুটোকে আলাদা দেখেছি, দাঁড়াও এটাকে আঁকি আবার। দেখো ইভেন্ট এ আর বি এমন আছে যে আমি এটাকে দেখছি সাইমালটেনিয়াস, তার মানে আমি দেখছি এইখানে আর আমার স্পেস অ্যাক্সিসের উপরেই এখানে, এরকম হলে সাইমালটেনিয়াস হবে S0 ফ্রেম থেকে, তাই না? ইভেন্ট এ আর বি সাইমালটেনিয়াস, তার মানে এদের মধ্যে ডেল্টা এস এ বিটা হচ্ছে লেস দেন 0। আর কোইন্সিডেন্ট মানে হচ্ছে দেখো যে তারা টাইম লাইক সেপারেটেড। কেন? কারণ আমার ফ্রেম থেকে কোইন্সিডেন্ট মানে হচ্ছে আমি ধরো আমি এ আর বি আলাদাই দেখেছি, আমি এই এক্সাম্পলটা বলছি না, এটা ট্রু হবে না, এ এখানে আর ধরো বি এখানে,
তার মানে আমি তাদেরকে টাইমেও সেপারেটেড দেখছি, স্পেসেও সেপারেটেড দেখছি, তাই তো? এইটা হচ্ছে স্পেসে সেপারেশন, এটা টাইমে সেপারেশন। এবার কোনো একটা আমার রেসপেক্টে এরকম ভেলোসিটিতে চলছে, এরকম একটা স্পেস, এরকম একটা অবজারভার যে হচ্ছে S1 অবজারভার, আমি S0, আমি এদেরকে স্পেসে আলাদা দেখেছি, কোইন্সিডেন্ট দেখিনি। কিন্তু S1 দেখো এই এ পয়েন্টেও প্রেজেন্ট, বি পয়েন্টেও প্রেজেন্ট, তাহলে S1 এর ওয়ার্ল্ড লাইনের ওপরে আছে তো এ আর বি। তাহলে S1 যখন নিজে আঁকবে স্পেস টাইম ডায়াগ্রাম, ও এখানে আর এখানে দেখবে এ আর বি কে, তাই না? ও তো নিজের ফ্রেমে নিজের রেস্টে আছে। ও S1 এ ইভেন্টেও ছিল, বি ইভেন্টেও আছে, তাহলে S1 এর অবজারভার কি ভাববে? S1 এর অবজারভার তো নিজের মোশন দেখতে পায় না। আমরা বুঝতে পারছি যে ও এ থেকে বি এর মধ্যে ডেল্টা টি টাইমে এই ডেল্টা এক্স মুভ করে গেছে, সেজন্য এ আর বি দুটো পয়েন্টেই ও প্রেজেন্ট আছে। কিন্তু ও নিজে তো আর নিজের মোশনটা বুঝতে পারে না, ইনার্শিয়াল অবজারভার। সে কি বলবে? সে বলবে যে আমি ভাই ইভেন্ট এ কেও দেখেছি, বি কেও দেখেছি, এবং আমি আমার জায়গাতেই আছি, তাহলে আমার ফ্রেম থেকে এ আর বি হচ্ছে একই স্পেস টাইম পয়েন্টে কোইন্সিডেন্ট, একই একই সরি দূর আমি বড় ভুল বলছি, একই স্পেস পয়েন্টে। ডিফারেন্ট, হ্যাঁ মানে দুটোই মধ্যমগ্রামে আমার বাড়িতে ঘটছে, টাইম লাইক হবে মনে হয় টাইম এটা। লাইক সেপারেটেড হয়ে গেল। তার মানে এই কেসটা, এই যে সেকেন্ড এক্সাম্পলটা যে বলছে কোইন্সিডেন্ট, তার মানে কোইন্সিডেন্ট ইভেন্ট তো তখনই সম্ভব যখন সেটা টাইম, ধরো আমার ফ্রেমে, তার মানে কি আমার ফ্রেমে এই এবিটা টাইম লাইক সেপারেটেড, এর ফ্রেম থেকে কোইন্সিডেন্ট, তার মানে হচ্ছে অন্যান্য ফ্রেম থেকে তারা টাইম লাইক সেপারেটেড। তাহলে একটা কেসে ওপরের কেসটা হচ্ছে স্পেস লাইক, মানে সিমালটেনিয়াস হলে, আর কোইন্সিডেন্ট হলে টাইম লাইক, কাজেই সেম হতে পারে না, তাই না? তাহলে এই পেয়ার অফ ইভেন্টস ক্যান অ্যাপিয়ার টু বি সাইমালটেনিয়াস টু ওয়ান ইনার্শিয়াল ফ্রেম আর কোইন্সিডেন্ট টু অ্যানাদার, সেটা হতে পারে না। একই ইভেন্ট পেয়ারকে এরকম দেখা সম্ভব না। ঠিক আছে, তাহলে এটা ফলস হলো। ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা তারপর 16 কি, নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাইজ টু রিলেটিভিস্টিক সিস্টেম, ট্রু না ফলস? রে ফলস ফলস। ফলস, কেন ফলস? নিউটনস ল রিলেটিভিটি না, এটা নন রিলেটিভিটি। এই নন রিলেটিভিটি কথাটার মানে কি গো? হ্যাঁ নন রিলেটিভিস্টিক স্যার, এই বলতে বলেছে ভি ভেরিয়েবল এক্সাম। এইখানে এইটা নিয়ে আমাদের একটুখানি কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা কি দেখো, রিলেটিভিটি তো স্যার নিউটনরাও তো রিলেটিভিটিও তো পড়েছিল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিউটনস ল অফ মোশনের এই যে চেহারাটা দেখো, যে ডিডিটি অফ মোমেন্টাম, এইটা হচ্ছে ফোর্স, এই যে ব্যাপারটা, এইটা কিন্তু নন ইনার্শিয়াল ফ্রেমে ভ্যালিড নয়, ঠিক, কিন্তু রিলেটিভিস্টিক সিস্টেমে ভ্যালিড নয়। কেন? রিলেটিভিস্টিক সিস্টেমের মোমেন্টাম পিটা এরকম। স্যার হ্যাঁ এই যে এমন আওয়াজে কিছু শোনা যাবে না, দাঁড়াও বলো। স্যার অ্যাকচুয়াল নিউটন ল যেটা ছিল সেটা তো গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের উপর দাঁড়িয়ে আছে। উপর দাঁড়িয়ে আছে কেন বলছো? মানে এটা তো দেখো গ্যালিলিয়ান নিউটনস লটা, ট্রান্সফরমেশনের উপরে ভিত্তি করে। দাঁড়াও 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 দাঁড়াও, নিউটনস লটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের উপর দাঁড়িয়ে আছে কথাটা ঠিক ঠিক নয়। নিউটনস লটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে তুমি দেখলে ইনভেরিয়েন্ট দেখতে পাবে, মানে লর ফর্মটা চেঞ্জ হচ্ছে না, তাই তো? হ্যাঁ স্যার। তার কারণ হচ্ছে যে তুমি যখন পি কে পি ইকুয়াল টু এমভি বলে ভাবছো, ঠিক আছে, কিন্তু তার মানে তুমি মোমেন্টামের ফুল ডেফিনেশনটা জানো না, সেই জন্য তোমার এমভি নিয়ে যদি তুমি নিউটনস ল লেখো, তাহলে তোমার গ্যালিলিয়ান ফ্রেম দিয়ে ওটা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কিন্তু তুমি যদি রিলেটিভিস্টিক ডেফিনেশন অফ মোমেন্টাম জানো, যেটা হচ্ছে পি হচ্ছে এমভি বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার রুট ওভার, সেইটা নিয়ে যদি তুমি নিউটনস ল লেখো, কারণ নিউটন কিন্তু কখনো বলেনি যে পি ইকুয়াল টু এমভি হলে আমারটা ভ্যালিড হবে, না হলে হবে না। নিউটন বলেছিল ডিপিডিটি অফ ফোর্স হবে। এবার সেই পি এর তুমি যদি ডেফিনেশন বদলে দাও, নন রিলেটিভিস্টিক থেকে ট্রুলি রিলেটিভিস্টিক সিস্টেমের জন্য লেখো, তাহলে ভ্যালিড হবে। বুঝতে পারলে? এইটা আমার ধারণা ছিল তোমরা পারবে না হয়তো। এটা এই কারণে দেখো যে আমরা যে এই যে আমরা অ্যাকচুয়ালি, এটা আমাদের পড়ানোর দোষ বা আমাদের মানে বই লেখার একটু গন্ডগোল, যে আমরা যে ছোটবেলা থেকে পড়ি না যে সিস্টেমটা ইদার রিলেটিভিস্টিক না হলে নন রিলেটিভিস্টিক, এভাবে তো চিন্তা করি যে রিলেটিভিস্টিক হচ্ছে নয়তো নন রিলেটিভিস্টিক হচ্ছে, এভাবে ভাবো। হ্যাঁ, বা ধরো আইদার ক্লাসিক্যাল হচ্ছে নয়তো কোয়ান্টাম হচ্ছে। আসলে কিন্তু নেচারের ডিভিশনটা এরকম নয়, নেচারে সবকিছুই রিলেটিভিস্টিক, নেচারে সবকিছুই কোয়ান্টাম মেকানিক্যাল। এবার আমরা যে লেন্থ স্কেলে দেখছি বা যে স্পিডের হিসেবে দেখছি বা যে টাইম স্কেলে দেখছি, সেটা অনেক সময় এমন হয় যে রিলেটিভিস্টিক এফেক্ট গুলো চোখে পড়ে না। তার ফলে সেই সিনারিওতে নন রিলেটিভিস্টিক ফর্মুলা লাগিয়েও আমাদের কাজ হয়ে যায়, সেটাকেই আমরা নন রিলেটিভিস্টিক সিস্টেম বলি। তার মানে কিন্তু এই না যে ওরা রিলেটিভিটির নিয়মগুলো মানছে না, ওরা রিলেটিভিটির নিয়মই মানে, দুনিয়ার কেউ নেই যে রিলেটিভিটির নিয়মটা মানে না।
সমস্ত সিস্টেম রিলেটিভিস্টিক সিস্টেম ইন আ ওয়ে, কারণ সবাই রিলেটিভিটির ল গুলোকে মানছে। এবার এমন হতে পারে যে সিস্টেমটা এমন, বা তুমি এমন টাইম স্কেল বা এমন ভেলোসিটি থেকে দেখছো সিস্টেমটাকে, যে তুমি বা সিস্টেমটা এমন ভেলোসিটিতে চলছে যেখানে রিলেটিভিটির যে এফেক্ট গুলো তোমার চোখে পড়বে সেই এফেক্ট গুলো চোখে পড়ছে না। লো ভেলোসিটি হলে যেটা হয়, এই যেমন এই যে নিচের 1 - v²/c², এই ফ্যাক্টরটা নিয়ারলি 1 হয়ে যাবে লো ভেলোসিটির জন্য। তার ফলে তোমার p = mv মনে হবে, ঠিক আছে? এবার মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু ওইটা ওই নিচের ফ্যাক্টরটা আছে, এমন নয় যে ওই ফ্যাক্টরটা নেই। তার ফলে দুনিয়ারটা এরকম ভাবে এইটা রিলেটিভিস্টিক আর ওইটা নন রিলেটিভিস্টিক এইভাবে মানে ডিভাইডেড নয়, সবকিছু রিলেটিভিটির নিয়ম মেনে চলে। ক্ষেত্র বিশেষে আমরা রিলেটিভিটির নিয়মের একটা অ্যাপ্রক্সিমেটের ফর্ম নিয়ে, মানে যেগুলোকে আমরা নন রিলেটিভিস্টিক ফর্ম বলি, সেই ফর্মগুলো নিয়ে অঙ্ক কষলেও কাজ মিটে যায়, কাজে মোর জটিল ফর্মুলাটার দিকে আমরা যাই না। ঠিক আছে? তার মানে এই না যে জিনিসটা নন রিলেটিভিস্টিক, মানে রিলেটিভিটির নিয়ম মানছে না। নন রিলেটিভিস্টিক সিস্টেম মানে এমন নয় যে রিলেটিভিটির নিয়ম মানে না, রিলেটিভিটির নিয়মটা সবাই মানে। রিলেটিভিটির নিয়ম মানলে যে এফেক্ট গুলো হবে, সেই এফেক্ট গুলো কোনো কোনো সিস্টেমে প্রমিনেন্ট নয়। কথাটার পার্থক্যটা বুঝতে পারছো? স্যার বুঝতে পারলাম। বুঝতে পারলো? তার ফলে নিউটনস ল কিন্তু রিলেটিভিটিতেও ভ্যালিড, কিন্তু নিউটনস লতে যে মোমেন্টামের কথা বলছি সেটা ওখানে এমভি নয়। ঠিক আছে? বুঝতে পেরেছি, ভুল হয়েছে। এইটা ইনফ্যাক্ট দেখবে যে আমরা যখন ওয়ার্কআউট করবো, ইনফ্যাক্ট পার্টিকেল ডাইনামিক্স করবো, তখন বেরিয়ে আসবে এইটা কাইন্ড অফ একটু, মানে কি বলবো, তোমাদের দেওয়া হয়তো উচিত হয়নি। আমি আশা করেছিলাম যেহেতু তোমাদের ওই p = mv/1 - v²/c²টা বলে দিয়েছিলাম, তারপরে ওখান থেকে কেউ কেউ হয়তো গেস করে ফেলবে আর কি, কারণ তোমরা স্যার এটা ওখানে দেখবে আপনি যে নিউটন আর রিলেটিভিস্টিক আছে ওই দেখেই হ্যাঁ আরেকবার বলো। স্যার আপনি যে ডিডিটা বা পি ওখান থেকে এফ বের করেছিলেন, ওই জন্য স্যার ট্রু দিছিলাম। ডিডি টাউ অফ পি, দাঁড়াও, হ্যাঁ এটা এটা ট্রু হবে, ট্রুই তো বলছি। নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাইজ টু রিলেটিভিস্টিক সিস্টেম অলসো। ঠিক আছে? আর তোমাদের তো আমি একটু সেই ওই কথা বলেছিলাম না যে ফোর্সটা লেখা যাচ্ছে কিন্তু পোটেনশিয়ালের টার্মসে লেখা যাবে না, বলেছিলাম না? সেখানে তো নিউটনস ল কথাবার্তা হয়েছিল, তাই না? আমরা ধরো পি মিউ এম ইউ মিউ, এই জিনিসটাকে পি মিউ লিখে ওই যে করছিলাম না। ও হ্যাঁ, ইনফ্যাক্ট ওটা করিয়েছি বলে এটা দিয়েছি, হ্যাঁ এটা দিতে কোনো অসুবিধা হয়নি। দেখো আমরা হচ্ছে, আচ্ছা আমি এটা কালো কালি করি। এই দেখো যে ভেলোসিটি হচ্ছে ভি আলফা, তাকে তুমি যদি এম ভি আলফা করো, এটা হচ্ছে আমার পি আলফা মোমেন্টাম। এবার এইটার তুমি যদি ডিপি আলফা ডিটাও করো, দিস ইজ ভেরি মাচ রিলেটিভিস্টিক ফোর অ্যাক্সিলারেশন। এবার এইটাকে তুমি সরি, এটা হচ্ছে এম ইন্টু ফোর অ্যাক্সিলারেশন, তাই তো? কারণ ডিভি 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 আলফা ডিটাও হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এইটাকে তুমি আরামসে এফ আলফা লিখতে পারো। প্রবলেম হচ্ছে এফ আলফাটাকে আমি ডেল আলফা ফাই বা এই ধরনের এইটা লেখাটা ঠিক নয়, তারপরে পোটেনশিয়ালের ফান্ডাটা আসে না, তার আগে অব্দি এইটা তো চলে। ইনফ্যাক্ট আমরা দেখবো যে এটা করে যেরকম আসছে। ঠিক আছে? ইউজুয়ালি কি হবে, এফ আলফাটা দেখবে ভেলোসিটি ডিপেন্ডেন্ট ফোর্স মার্কা একটা জিনিস হবে, মানে এফ আলফার চেহারাটা এমন হবে যেটার মধ্যে ওই পার্টিকেলের ভেলোসিটি ঢুকে আছে। এটা আমরা দেখতে পাবো রিলেটিভিস্টিক পার্টিকেলের যখন আমরা মোশন করবো, ডায়নামিক্স করবো আজকে, ইনফ্যাক্ট হয়তো কিছুটা করবো, সেখানে দেখতে পাবে এটা হচ্ছে। ঠিক আছে? কিন্তু এই চেহারাটা তো আমরা লিখেছিলাম, তাই না? থাকো। হ্যাঁ স্যার। আচ্ছা এটা হয়ে গেল। তারপর কি আছে, কত নম্বর ছিল? 16 হয়েছে। 17 কি, ইফ উই রোটেট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস of an inertial frame, if we rotate the coordinate axis of an inertial frame, inertial frame এর coordinate axis যদি ঘুরিয়ে দিই by a given angle, it will lead to a different inertial frame. আচ্ছা এটা কি হচ্ছে, coordinate axis of an inertial frame কে ঘুরিয়ে দিলাম, তার মানে বেসিক্যালি এরকম ছিল, এরকম ছিল, এরকম জিনিসটা এরকম ছিল, আমি তার জায়গায় এরকম করে দিয়েছি। ঠিক আছে? দেখো ওরিয়েন্টেশনটা বদলে গেছে, কিন্তু তাতে কিন্তু ডিফারেন্ট ইনার্শিয়াল ফ্রেম কি হচ্ছে? না না, ডিফারেন্ট না স্যার, এটা ফলস। রিলেটিভ ভেলোসিটি নেই, রোটেট করেছে, এটা কিন্তু রোটেটিং নয়, এমন নয় যে ঘুরছে। আমি বলেছি এটা গিভেন অ্যাঙ্গেল, গিভেন কনস্ট্যান্ট অ্যাঙ্গেলে শিফট করিয়ে দিয়েছি, রোটেট করিয়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে ওটা কিন্তু সেম ইনার্শিয়াল ফ্রেম, মেবি দ্য অ্যাক্সিস ওরিয়েন্টেশন ইজ ডিফারেন্ট। মানে কোনো একটা ভেক্টর যদি থাকে, এরকম ধরো একটা মোমেন্টাম ভেক্টর, তার এক্স ওয়াই কম্পোনেন্ট গুলো আলাদা আলাদা ফ্রেমে বদলে যাবে, কিন্তু ওভারঅল মোমেন্টাম ভেক্টরটা যা ছিল সেটাই থাকবে। তার মানে তার যে কনজারভেশন যা হওয়ার সবই একই রকম হবে। ঠিক আছে? আচ্ছা তারপরে কি হলো, 17 হয়ে গেল। এবার হচ্ছে ইনভার্স অফ দ্য লরেন্স ট্রান্সফর্মেশন ম্যাট্রিক্স অলসো রিপ্রেজেন্ট দ্য লরেন্স ট্রান্সফর্মেশন ম্যাট্রিক্স। এটা কি ট্রু না ফলস?
লরেন্স ট্রান্সফরমেশনের ইনভার্স, মানে ইনভার্টেড লরেন্স ট্রান্সফরমেশন কি লরেন্স ট্রান্সফরমেশন? স্যার ট্রু হবে না? তো করলাম। কেন হবে বলো? মানে আমি যদি ম্যাট্রিক্সটাকে জাস্ট ইনভার্ট করে দিই, লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটাকে ম্যাট্রিক্সের ইনভার্স যেভাবে বসে সেভাবে বসে ইনভার্স করে দিলাম, তাহলে কি হবে? মানে স্যার আগে আমরা এস থেকে এস প্রাইম পাচ্ছিলাম, এখন এস প্রাইম থেকে এস প্রাইম পাবো লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে। তাহলে ওটা লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স হবে। ভেরি গুড, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা তাহলে ট্রু ইউজ হচ্ছে বোধ হয় নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হয়ে গেল হচ্ছে 19, the spatial axis represent the collection of, আচ্ছা হ্যাঁ এটা বলো দেখি কি আছে, একটু রিয়াক্ট করে দেবো। সাইমালটেনিয়াস ইভেন্ট। হ্যাঁ, তাহলে একটা ফ্রেমে যদি স্পেশাল অ্যাক্সিসটা আঁকি, সেটা হচ্ছে at a given time all the events that are happening at that time at different space points, তাহলে সেগুলো সব হচ্ছে সাইমালটেনিয়াস ইভেন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর কি ফরে, এবার লাস্ট কোশ্চেন, ফর অ্যান অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম দ্য মেট্রিক মে অর মে নট বি ডায়াগোনাল, এটা কি হবে? ফলস করেছি স্যার। স্যার এটা ফলস, মে আর মে নট বির জন্য ফলস দিয়েছি। ডায়াগোনাল কেন? অর্থোগোনাল বলা আছে বলে, তাই না? অর্থোগোনাল মানে হচ্ছে যেখানে লোকালি কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো সব মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তার মানে তাদের মধ্যে যে মেট্রিকটা বার করো GIJ, সেটার মধ্যে ওই ডায়াগোনাল এলিমেন্ট গুলোই থাকবে, অফ ডায়াগোনাল গুলো থাকবে না, ঠিক আছে? তাহলে এটা লাস্টেরটা হয়ে গেল ফলস, তাই তো? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। স্যার 16টার অ্যানসারটা কি বলেন? হ্যাঁ বলো, কোনটা কি বলবো? নিউটন স্যার ওই অ্যানসারটা স্যার কি বলেন? ট্রু হবে না স্যার, ফলস হবে? নিউটনস এর কোশ্চেনটা কি ছিল? নিউটনস ল অফ মোশন অ্যাপ্লাইজ টু রেডিউসিং, এটা ট্রু হবে। ঠিক আছে। হুম, 17 অ্যানসারটা কি বললেন? 17 মানে ইফ ইউ রোটেট, ওটা দেখো কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো ঘুরিয়ে দিচ্ছি, কিন্তু তাতে ডিফারেন্ট ফ্রেম হয়ে যাচ্ছে না, কারণ রিলেটিভ ভেলোসিটি তো দিইনি, অ্যাক্সিস গুলোকে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তোমরা তোমাদের যখন এই যে ভিডিও গুলো পাঠাতে শুরু করেছিলাম, প্রথম যেটা পাঠিয়েছিলাম সেটার মধ্যে কোঅর্ডিনেট ফ্রেম, কোঅর্ডিনেট অ্যাক্সিস, রেফারেন্স ফ্রেম, অবজারভার, এগুলো কোনটা কি, এগুলো নিয়ারলি আইডেন্টিক্যাল বলে আমরা ব্যবহার করি ফিজিক্সে ক্যাজুয়ালি, কিন্তু এই প্রত্যেকটা শব্দে কিন্তু সামান্য আলাদা আলাদা মানে আছে, তাই না? ইনার্শিয়াল ফ্রেমের অবজারভার, সেই ইনার্শিয়াল ফ্রেমে বিভিন্ন পয়েন্টে থাকতে পারে, অরিজিনে থাকতে পারে, আরেকটু দূরে সরে থাকতে পারে ইত্যাদি। একাধিক অবজারভার যারা আলাদা আলাদা পয়েন্টে থাকবে, তারা সবাই সেম ইনার্শিয়াল ফ্রেমে বিলং করে, ঠিক আছে? আবার ইনার্শিয়াল তেরোটা কি বলেছেন একবার বলুন না। হ্যাঁ বলো বলো। 13 কোশ্চেনটা বুঝতে পারিনি, তখন শুনতে পারিনি। 13 কোশ্চেনটা কি আছে? ওয়ার্ল্ড লাইন অফ এ মাসিভ অবজেক্ট, এটা হচ্ছে লুক ডিফারেন্ট টু অবজার্ভার্স ইন ডিফারেন্ট, মাসিভ অবজেক্ট ওয়ার্ল্ড লাইন মানে তুমি ভাবো কি টাইম লাইক ওয়ার্ল্ড লাইন, তাই না? মাসিভ অবজেক্ট তো লাইটের স্পিডের থেকে কম স্পিডে চলে, তাই না? মাসিভ অবজেক্ট বলে দিয়েছে মানে তার ওয়ার্ল্ড লাইন তো কি লেস দ্যান দ্য স্পিড অফ লাইট, এটা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে নরমাল যারা হেঁটে চলে বেড়ায় এই ধরনের ওয়ার্ল্ড লাইন। এবার তুমি ভাবো যে ডিফারেন্ট ইনার্শিয়াল অবজারভাররা এরকম লোকেদের মোশন মানে ওয়ার্ল্ড লাইন কি ডিফারেন্ট দেখবে। এবার তুমি সবচেয়ে ইজি এক্সাম্পল হলো যে একটা লোক স্ট্রেট লাইনে আমার রেসপেক্টে ধরো কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, তাহলে আমি একটা ইনার্শিয়াল ফ্রেম, সে লোকটা আরেকটা অন্য ইনার্শিয়াল ফ্রেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার দেখো আমার থেকে সে যেহেতু চলছে, তার ওয়ার্ল্ড লাইনটাকে আমি একটা স্ট্রেট লাইন কিন্তু একটু তেরছা অবস্থায় দেখবো, আমার টি অ্যাক্সিস এর সঙ্গে একটু বেঁকে আছে এরকম একটা ওয়ার্ল্ড লাইন দেখবো। হ্যাঁ স্যার। এবার সেই লোকটা তার নিজের ফ্রেম থেকে নিজের যখন ওয়ার্ল্ড লাইন দেখবে, সে জাস্ট ভার্টিক্যালি আপওয়ার্ড টাইম লাইন দেখবে, তাই না? তার মানে মাসিভ অবজেক্টের ওয়ার্ল্ড লাইন গুলো বিভিন্ন ইনার্শিয়াল ফ্রেম থেকে দেখলে বিভিন্ন রকম দেখতে লাগবে। কোন একটা ফ্রেম থেকে আমি যখন দেখছি তাকে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে এরকম একটা লোককে, আমি দেখবো তার ওয়ার্ল্ড লাইন হচ্ছে আমার টাইম অ্যাক্সিসের রেসপেক্টে স্ল্যান্টেড হয়ে আছে, বেঁকে আছে। কিন্তু সে যখন তার সঙ্গে যে একই মোশনে আসছে, সে যেহেতু কনস্ট্যান্ট ভেলোসিটিতে, তার মানে তার রেফারেন্স ফ্রেম, তার রেস ফ্রেম তো একটা ইনার্শিয়াল ফ্রেম, সেই ফ্রেমের অবজারভাররা তার ওয়ার্ল্ড লাইনটাকে ভার্টিক্যালি আপওয়ার্ড দেখবে। হ্যাঁ স্যার। তাহলে এবার বোঝা গেছে? তাহলে আমাদের আর কোনো কিছু তো বাকি নেই, হয়ে গেছে তো আজকে। তাহলে আমরা সোজা ওই ডায়নামিক্স অফ পার্টিকেলে ঢুকে যাব। এখানে একটুখানি একটা কথা, তোমরা এই জিনিসটা মনে আছে, আমরা ওই যে কালকে একটা বললাম ক্রস প্রোডাক্ট, এই যে জিনিসটা ধরো একটা দুটো এ আর বি ভেক্টর আছে, এ ভেক্টর
ক্রস প্রোডাক্ট বি ভেক্টর, এই জিনিসটা সমান সমান যদি সি ভেক্টর হয়, এটাকে আমি কম্পোনেন্ট ফর্মে যখন লিখছি তখন কি লিখছি, এ ক্রস বি এই ভেক্টরটার ith কম্পোনেন্ট, সেটা হচ্ছে বেসিক্যালি সি ভেক্টরের ith কম্পোনেন্ট। আমি ধরো কন্ট্রাভেজেন্টিভ ভাবে ভাবলাম, বা থ্রি ডিমেনশনে কন্ট্রা কোড অত ব্যাপার নেই, যে এই জিনিসটা এটা হচ্ছে বাই ডেফিনেশন এপসাইলন আই জে কে, তারপরে এ জে বি কে। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো তো? এটা দেখো সি ভেক্টরের ith কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে, সেইটা কি এপসাইলনের আই দিয়ে শুরু হবে, আর জে আর কে গুলো দেখো এ জে আর বি কে সাথে কন্ট্রাক্টেড আছে। তোমরা এটা বসিয়ে করে দেখতে পারো যেভাবে। আর এইটাতে সুবিধা কি জানো, যে ধরো ধরো তোমার এরকম যে ধরনের ফর্মুলা থাকে না, যে এ ক্রস বি ক্রস সি বা এই ধরনের জিনিসগুলোতে দেখবে তুমি খটাস করে করতে পারবে। এই ধরনের যদি এই ধরনের থাকলে তোমরা এটা থেকে দেখবে এই ফর্মুলাটা লাগালে তুমি শর্ট করে করতে পারবে। এটা নিজেরা ট্রাই করে দেখো যে এটা কি আসে এখান থেকে। ঠিক আছে, তার মানে দেখো তোমার দুটো ক্রস প্রোডাক্ট আসবে, একটা এখানে আছে, একটা তার মানে দুটো এপসাইলন আসছে। তোমরা দুটো এপসাইলন থাকলে হ্যান্ডেল করতে জানো? ওই তো ডেল্টা ফাংশন দিয়ে লেখ। হ্যাঁ হ্যাঁ, ওটা বোধহয় আমরা একদিন জিসি ক্লাসে করেছি না, জিসি না হ্যাঁ এসিসি সেখানে করেছিলাম। ঠিক আছে, আমি জয়দীপ স্যারও করেছেন এটা আলাদা করে। আচ্ছা, তাহলে তো আমার সময় নষ্ট করতে হবে না। ঠিক আছে, তাহলে ফাইন, এটা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এইটা দিয়ে করলে তার মানে দেখো ইজি হয়। না হলে ওই ভেক্টর এই ক্রস প্রোডাক্টের বিভৎস কতগুলো ফর্মুলা আছে, সেটা মানে 4টে দিয়ে গুণ হলে 5টে দিয়ে গুণ হলে তুমি কটাতে ফর্মুলা মুখস্থ রাখবে। আচ্ছা, এনিওয়ে, তা আমরা আজকে পরে যেটাতে ঢুকে যাব সেটা হচ্ছে যে পার্টিকেল ডায়নামিক্স এর। তার আগে জাস্ট একটা ছোট জিনিস বলে নিই, সেটা হচ্ছে ওই এপসাইলনেরই যদি ধরো আমার এরকম থাকে যে আলফা বিটা, ধরো আলফা বিটা মিউ নিউ এইরকম, তার সাথে যদি একটা এ আলফা এরকম একটা ফোর ভেক্টরের কন্ট্রাকশন থাকে, তাহলে দেখো কি তৈরি হচ্ছে, আলফা আর আলফা কন্ট্রাক্ট হয়ে গেল। তাহলে যেটা তৈরি হলো সেটার মধ্যে বি থাকবে আর বিটা মিউ আর মিউ থেকে যাবে। দেখতে পাচ্ছ? তাহলে এপসাইলন হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্টিসিমেট্রিক টেন্সর ইন 4 ডিমেনশন। সেখানে তো 4 ডিমেনশনে বুঝতেই পারছো যে 4টে ইন্ডেক্স থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। এবার সেটা একটা যখন ফোর ভেক্টরের সাথে কন্ট্রাক্ট করাবো, তখন আমি একটা থ্রি ভেক্টর পাচ্ছি এটা থেকে। সরি, থ্রি র্যাঙ্ক টেন্সার, মানে র্যাঙ্ক ওয়ান টেন্সারের সঙ্গে কন্ট্রাক্ট করাচ্ছি। এটা দেখো র্যাঙ্ক ওয়ান, এটা কন্ট্রাক্ট করাচ্ছি, তাতে আমি র্যাঙ্ক থ্রি পাচ্ছি। ঠিক আছে, আমি যদি র্যাঙ্ক টুর সাথে কন্ট্রাক্ট করাতাম, এটা যদি র্যাঙ্ক টু হয়ে যেত, তাহলে এখানে ন্যাচারালি ওই বি এর মধ্যে বিটাটা থাকতো না, শুধু বি মিউ নিউ হতো। এইটা হচ্ছে, এটা একটা র্যাঙ্ক টু টেন্সার হতো। আমি যদি র্যাঙ্ক থ্রি টেন্সারের সাথে করতাম, অর্থাৎ আলফা বিটা মিউ এর সাথে করতাম, তাহলে এখানে দেখো আমি একটা ফোর ভেক্টর ফিরে পেতাম, এরকম হতো। এটা তাহলে তখন র্যাঙ্ক ওয়ান হয়ে যেত। বুঝতে পারছো? এবার এই যে স্ট্রাকচারটা, যে এপসাইলনের সাথে কোনো জিনিসকে কন্ট্রাক্ট করিয়ে যে আরেকটা জিনিস তৈরি করা, এটাকে বলা হচ্ছে ডুয়াল। ঠিক আছে, তার মানে এপসাইলন আলফা বিটা মিউ নিউ এ আলফা, এই জিনিসটা যে আমাকে বিটা মানে বি বিটা মিউ দিল, এই জিনিসটা হচ্ছে ডুয়াল টু এ আলফা। ঠিক আছে, এই একই জিনিস এপসাইলন আলফা বিটা মিউ নিউ, সেটা যদি আমার এ আলফা বিটার সাথে কন্ট্রাক্ট করে, তাহলে ধরো যদি আমি বি মিউ নিউ পাই, সেটা আগেন কি, সেটা হচ্ছে ডুয়াল টু এ আলফা বিটা অ্যান্ড সো অন। তারপর একটা বুঝতেই পারছো একই রকম। ঠিক আছে, তো একটু উপরে তুলুন, এর ডুয়াল গুলো একটু লিখুন। এই যে ডুয়াল টু এ, মানে এ স্যার আলফা। এটা আরেকবার বলুন, আমার ঠিক শুনতে আমি পাইনি। বলছি দেখো, আমাকে একটা ফোর ভেক্টর এ আলফা দেওয়া আছে, আমি সেটাকে ফোর ডিমেনশনে 3+1 ডিমেনশন আমাদের স্পেস টাইমে এপসাইলন আলফা বিটা মিউ নিউর সঙ্গে কন্ট্রাক্ট করালাম। এই যে আলফার সঙ্গে আলফা কন্ট্রাক্ট করা, তাতে আমার বি বিটা মিউ নিউ তৈরি হবে, ফ্রি ইন্ডেক্স গুলো থেকে যাবে। তার মানে একটা র্যাঙ্ক ওয়ান টেন্সারের সাথে এপসাইলন কন্ট্রাক্ট করিয়ে আমি একটা র্যাঙ্ক থ্রি কোয়ান্টিটি পেয়েছি, তাই তো? এই র্যাঙ্ক থ্রি কোয়ান্টিটি বি যেটা, এটা হচ্ছে ডুয়াল টু এ। ইনফ্যাক্ট নর্মালি এটাকে বি বলে না লিখে এটাকে এরকম এ টিল্ডা এই সাইনটা দিয়ে লেখা, এ টিল্ডা, এই টিল্ডা মানে হচ্ছে এ ডুয়াল। ঠিক আছে, সেম তেমনি এ আলফাবিটার যেটা, সেটাও তোমার এখানে এ টিল্ডা মিউ নিউ হবে। সেটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে ওই এ আলফাবিটার ডুয়াল। বুঝা গেল? মানে একটা আপনি ওই কোয়ান্টিটি। স্যার হ্যাঁ আপনি বলো, ওই এফ টিল্ডাটা বার করতে চাইছেন না? কি করতে চাইছি? ওই যে ওই ওই যে ইলেকট্রোডাইনামিক্স এর যে ম্যাট্রিক্সটা ছিল সেইটার টিল্ডাটা বার করতে। সে এখনো জীবনে আসতে, আমার সে আসতে এখনো অনেক দিল্লি দূর হ্যাঁ, মানে ওইটার দিকেই যাবো ইভেনচুয়ালি। তুমি বলছো যে এফ মিউ নিউ, এইটা তার করসপন্ডিং যে ডুয়ালটা হচ্ছে সাম এফ আলফা বিটা, এইটা হ্যাঁ ঠিকই, সেটার দিকেই যাবো, কিন্তু সেটা এখনো দেরি আছে। সেটা এখনো তো আমরা ইলেকট্রোডাইনামিক্স এর সীমানাতে আসিনি, আমরা পার্টিকেল ডাইনামিক্স এ ঢুকবো সব।
আচ্ছা, তাহলে ওইদিকে চলে যাই। তাহলে পার্টিকেল ডাইনামিক্স আমরা শুরু হবে। তোমরা ক্লাসিক্যাল মেকানিক্স তো সব তেরে করেছো, কাজেই তোমাদের এটাতে অসুবিধা হওয়ার কথা না। এটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেলের ডায়নামিক্স। এটা হচ্ছে আমরা এভাবে বলি, এটা হচ্ছে ডায়নামিক্স অফ আ রিলেটিভিস্টিক পার্টিকেল। আচ্ছা, এটা করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আগে অ্যাকশন এবং তার করেসপন্ডিং যে ল্যাগ্রাঞ্জিয়ান, এই জিনিসগুলো কি কি ব্যাপার বৃত্তান্ত। তোমরা অ্যাকশনের কথা অলরেডি জানো, আমি তো একবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, অ্যাকশন জিনিসটা হচ্ছে কি কি ফাংশন। অ্যাকশন জিনিসটা হচ্ছে দেখো, এই কোঅর্ডিনেট যেটা, এই জিনিসটার ফাংশনাল এভাবে বলা হয়, তাই তো। আর Q1 আর Q2 মানে যে দুটো এন্ড পয়েন্ট, তাদের ফাংশন। এটা এটা তোমরা জানো। অ্যাকশন ইজ আ ফাংশনাল অফ দ্য ট্রাজেক্টরি, মানে কোন পথে আমি করছি। এই যে কিউ অফ টিটা কিরকম, আমি কিউ বলে লিখেছি, এক্স বলে লিখতে পারতাম, বাট এনিওয়ে, ঠিক আছে। কোন ট্রাজেক্টরি ধরে যাচ্ছে সেইটার ফাংশনাল হচ্ছে অ্যাকশন, মানে কিউ অফ টি। কিউটা কিরম ফাংশন অফ টি তার উপর ডিপেন্ড করে ওই অ্যাকশনের ভ্যালুটা কত হবে। কাজেই অ্যাকশন হচ্ছে ওই কিউ অফ টি ট্রাজেক্টরিটার ফাংশনাল, এইটা। আর অ্যাকশন ইজ ফাংশনাল আর ফাংশনের মধ্যে পার্থক্য কি? তুমি বলো, ফাংশন অফ দ্য এন্ড পয়েন্টস। দেখো, ফাংশন আর ফাংশন, তোমরা ফাংশন জিনিস, ফাংশনাল মানে ফাংশন অফ ফাংশন বা এই ধরনের কথা তো শুনেছো, কিন্তু কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে ধরো তোমার অ্যাকশনকে, অ্যাকশন বলতে তুমি আসলে কি বোঝো? অ্যাকশন বলতে তুমি বোঝো তোমাকে কোনো একটা এল, যেটা কিউ, কিউ ডট ইত্যাদির ফাংশন দেওয়া আছে, এইরকম এলডিটি ইন্টিগ্রাল করবে কোনো একটা Q1 থেকে Q2 অব্দি। করলে তুমি একটা কি পাবে? এটা একটা সংখ্যা পাবে, কেন? তাই তো। এখানে ইট উইল জেনারেট আ নাম্বার, দিস will give a number if q of t is given, তাই না? তোমাকে যদি কিউটা কিরম ফাংশন অফ টাইম বলা থাকে, তাহলে তুমি এই কিউ এবং কিউ ডট অর্থাৎ ডিকিউডিটি এগুলো সাবস্টিটিউট করে নেবে। তাহলে কি হবে? ল্যাগ্রাঞ্জিয়ানটা টাইমের ফাংশন হয়ে যাবে। তখন তুমি ডিটি ইন্টিগ্রেট করে দেবে কোনো একটা T1 টাইম থেকে T2 টাইম অব্দি। T1 আর T2 তে তোমার ওই কিউ গুলোতে বসালে তুমি Q1 আর Q2 পাচ্ছ। তাহলে এইটা করলে তুমি একটা নাম্বার পাও। কি যতক্ষণ তোমাকে এই কিউ অফ টি ট্রাজেক্টরিটা বলে দেওয়া নেই, ততক্ষণ তুমি অ্যাকশনটাকে নাম্বারে কনভার্ট করতে পারবে না। মানে অ্যাকশন থেকে যে নাম্বার জেনারেট হওয়া, সেটা তোমার এই কিউ অফ টিটা বলে দিলে হবে। তার মানে তুমি যদি বিভিন্ন বিভিন্ন ট্রাজেক্টরি বলে দাও আমাকে, এবং আমি সেই প্রত্যেক ট্রাজেক্টরি বরাবর অ্যাকশনটা ক্যালকুলেট করতে পারি, এবং আমি একটা করে সংখ্যা জেনারেট করবো, তাই না? ধরো আমাকে কোনো একটা পার্টিকেলের বলে দেওয়া আছে এইখানে Q1 আছে, এখানে Q2 আছে। এটা উপরে তুলুন স্যার, আমরা মিস করে গেলাম মাঝখান থেকে। হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা তো স্ক্রিনশট নিচ্ছ কেন? আমরা তো পিডিএফটা তো আমি ক্লাসের পরে পরেই দিয়ে দিই। ও স্যার, এটা কন্টিনিউটি রাখতে হয় স্যার, মাঝখানে আর কত গ্যাপ দেবো? ও আচ্ছা, যাক, এনিওয়ে ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমি কি বলছি, এই যে এলডিটি ইন্টিগ্রাল, এইটা তুমি কখন ক্যালকুলেট করে সংখ্যা তৈরি করতে পারবে? যখন তোমাকে কিউ অফ টি ফাংশনটা দিয়ে দেওয়া আছে। তা না থাকলে কি পারবে? না স্যার। তাহলে তার মানে দেখো, যে আমাকে একটা ফাংশন দিয়ে দিলে, তুমি অ্যাকশন এমন একটা জিনিস, এমন একটা অবজেক্ট, যার মধ্যে তুমি যদি একটা ফাংশন পুট করো, তাহলে সেটা একটা নাম্বার তৈরি করছে। অ্যাকশনটা এমন একটা জিনিস, যাকে তুমি একটা ফাংশন পুট করলে, ফাংশনটা পুট করবে, তবে সে একটা নাম্বার জেনারেট করবে। সেই জন্য অ্যাকশন হচ্ছে এই কিউ অফ টি ট্রাজেক্টরির ফাংশনাল। ফাংশন অফ এ ফাংশন, কেন? কারণ কি, ফাংশন নর্মালি কাকে বলে? যে ধরো এফ অফ এক্স আছে, তুমি একটা নাম্বার দিয়ে দেবে, দ্যাট উইল জেনারেট আ নাম্বার, তাই না? তুমি ইউজুয়ালি ফাংশন হচ্ছে সেই জিনিসটা যেখানে তুমি ফাংশনটা, যার যে এক্স এর ফাংশন, তুমি এক্স এর ভ্যালুটা দিয়ে দাও, তাহলে একটা নতুন নাম্বার জেনারেট করে দেবে ফাংশনটা। এটা হচ্ছে ফাংশন, একে বলে। মানে এর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আরো কমপ্লিকেটেড, কিন্তু আমরা ইন জেনারেল মানে বাংলা পদ্ধতিতে ফাংশন বলতেই থাকি। এবার অ্যাকশনটা দেখো, এমন একটা জিনিস যেখানে তুমি একটা কোয়ান্টিটির নাম্বার পুট করছো না, তুমি একটা ফাংশন পুট করছো।
এটা হচ্ছে এ হচ্ছে ফাংশন নট অফ এ নাম্বার বাট অফ এ ফাংশন, সেই জন্য এটাকে আমি কিউ এর ফাংশন নাল বলছি। দেখো যে নর্মালি এফ এর মধ্যে এক্স এর ভ্যালু একটা সংখ্যা পুট করলে, এক্স এর যখন তুমি ভ্যালু বসাও, ভ্যালু অফ আ নাম্বার দ্যাট উইল জেনারেট আ নিউ নাম্বার, সেটাকে বলে ফাংশন। ফাংশনের মধ্যে আর্গুমেন্টের ভ্যালু পুট করলে, নাম্বার পুট করলে নাম্বার তৈরি হয়। কিন্তু এখানে আর্গুমেন্টটা হচ্ছে একটা ফাংশনাল ফর্ম, সেই ফাংশনাল ফর্মটা বসালে একটা নাম্বার জেনারেট করছে, সেই জন্য অ্যাকশনকে ফাংশনাল বলে। কার না ওই ট্র্যাজেক্টরিটার, কিউ ফাংশনাল অফ কিউ অফ টি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। কিন্তু শুধু কিউ অফ টি বলে দিলে হবে না, আমাকে টার্মিনাল পয়েন্ট দুটো টি ওয়ান টি টু টাও বলতে হবে, অর্থাৎ ঘুরে ফিরে বলতে পারো কিউ ওয়ান আর কিউ টু টাও বলতে হবে, যে দুটো এন্ড পয়েন্টের মধ্যে করবে সেগুলো কিন্তু ভ্যালু, সেগুলো কিন্তু ট্র্যাজেক্টরি নয়, এগুলো কিন্তু নাম্বারস, ভেক্টর হোক যাই হোক, মানে সংখ্যা, এগুলো এগুলো ফাংশন নয়। কিউ ওয়ান আর কিউ টু যে দুটো পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশনটা করবে, আমি এখানে লিখতে শুরু করেছিলাম, কোনো একটা কিউ ওয়ান আর কিউ টুর মধ্যে আমি যাচ্ছি, এই কিউ ওয়ান আর এখানে কিউ টু, এই দুটোর মধ্যে যাব, এটা আমি এই পথে যাব নাকি না এই পথে যাব নাকি না এই পথে যাব, তার উপর ডিপেন্ড করে বিভিন্ন কিউ অফ টি হবে। এটা হচ্ছে ধরো কোনো একটা কিউ অফ টি, এটা ধরো কিউ বার অফ টি, এটা হচ্ছে কিউ সে ডবল বার অফ টি, মানে বিভিন্ন ফাংশনাল ফর্ম। তার করসপন্ডিং অ্যাকশনের, বিভিন্ন অ্যাকশনের এইরকম একটা ভ্যালু, এটার জন্য একটা এ টু আরেকটা নাম্বার, এটার জন্য এ থ্রি আরেকটা নাম্বার, এরকম অ্যাকশনের বিভিন্ন নাম্বার তৈরি হবে, অ্যাকশনের সব ভ্যালুটা বিভিন্ন হবে। কিন্তু সেই সবকটা ভ্যালু জেনারেট করতেই আমার কিন্তু কিউ ওয়ান এই নাম্বারটাও লাগবে আর কিউ টু এই নাম্বারটাও লাগবে, কারণ কার থেকে কার মধ্যে ইন্টিগ্রেট করবো। এই যে এন্ড পয়েন্ট গুলো, তার মানে এন্ড পয়েন্ট যেগুলো, তার কিন্তু অ্যাকশনটা ফাংশন। এই যে লিখেছিলাম দেখো, অ্যাকশন ইজ এ ফাংশন অফ দ্য এন্ড পয়েন্টস আর ফাংশনাল অফ দ্য ট্র্যাজেক্টরি। এটা খুব ক্রুশিয়ালি ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এখান থেকে ফার্দার এগুলো যেটার দিকে যেতে হবে সেটা হচ্ছে এবার অ্যাকশনের ভেরিয়েশন করে আমরা যে পাথ ফাথ বার করি হ্যানত্যান, সেটা তো তোমরা জানো, সেটা তো মেকানিক্সে হয়েছে, সেটা আমি ঝট করে বলে দিচ্ছি, সেটা নিয়ে বিশেষ আমি টাইম পাস করতে চাই না। সেটা কিরকম, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে এরকম যে আমার এই অ্যাকশন দেওয়া আছে, অ্যাকশন দেওয়া আছে, অ্যাকশনটা হচ্ছে আমার এল ডিটি ফর্মে, এল এর মধ্যে কিউ আর কিউ ডট দেওয়া আছে, দেওয়া আছে মানে কিউ কিউ ডটের ফাংশন হবে এরকম আমরা ধরেছি ল্যাগ্রাঞ্জিয়ানটা। এইটা এটা কোনো একটা ইনিশিয়াল থেকে কোনো ফাইনাল টাইমের মধ্যে, বা তুমি কিউ ওয়ান থেকে কিউ টু ও ভাবতে পারো, একই কথা। ইনফ্যাক্ট সেটা ভাবাই ভালো, কিউ ওয়ান থেকে কিউ টু বলি, কারণ কনফিগারেশন স্পেস ইন্টিগ্রাল তো এগুলো, এগুলো কিউ ওয়ান আর কিউ টু। আমি আপাতত ভেক্টর সাইন ফাইন দিচ্ছি না, ওয়ান ডাইমেনশনে ধরো, এটা হায়ার ডাইমেনশনে ইজিলি আমরা জেনারেলাইজ করতে পারি। আচ্ছা, এবার এইটাকে আমরা ভেরি করাই, অ্যাকশনটাকে ভেরি করানো মানে হচ্ছে আমরা এন্ড পয়েন্টটাকে ফিক্স রেখে, অর্থাৎ এই কিউ ওয়ান কিউ টু গুলোকে একই রেখে আমরা ওই যে বিভিন্ন পাথের জন্য করি, এবং প্রত্যেকটার জন্য আমরা অ্যাকশনের ভ্যালু বার করি, তাই তো? সেটাকে ভেরিয়েশন বলে। মানে আমি পাথটাকে কোনো একটা পাথ থেকে ভেরি করিয়ে একটু সামান্য ভেরি করালাম। এই এই ডিফারেন্সটা কি, এটা হচ্ছে আমি কিউ থেকে কিউ প্লাস ডেল্টা কিউ করলাম, ঠিক আছে? এই যে কিউ অফ টি একটা পাথ দেওয়া আছে, ধরো এই পাথটা, তার জায়গায় আমি কিউ অফ টি প্লাস ডেল্টা কিউ করলাম, সামান্য ভেরি করলাম প্রত্যেক পয়েন্টে। দেখো ডেল্টা কিউটা কিন্তু টাইমের ফাংশন, ঠিক আছে? প্রত্যেক পয়েন্টে ওর ডেল্টা কিউ এর ভ্যালুটা আলাদা আলাদা, ঠিক আছে? এই ডেল্টা কিউটা আরবিট্রারি, মানে আমি যেমন খুশি করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি। তাহলে এই আরবিট্রারি ভেরিয়েশন অফ দ্য পাথের জন্য অ্যাকশনের যে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা ডেল্টা অফ দ্য অ্যাকশন বলছি। আচ্ছা, এবার আমরা বলছি যে ক্লাসিক্যাল পাথ হচ্ছে সেই পাথটা, ধরো এটা যদি আমার ক্লাসিক্যাল পাথ হয়, এটা ধরো কিউ অফ টি সি বলে লিখলাম। ক্লাসিক্যাল পাথ হচ্ছে সেই পাথটা যেই পাথের থেকে আমি যদি এই ডেল্টা কিউর ফার্স্ট অর্ডারে ভেরি করি, মানে এরকম করি, ফার্স্ট অর্ডার ভেরিয়েশন অফ দ্য ক্লাসিক্যাল পাথ উইল গিভ জিরো ভেরিয়েশন অফ দ্য অ্যাকশন। মানে যেটা ক্লাসিক্যাল পাথটা সেইটাই হবে যেটার থেকে যদি তুমি সামান্য ভেরিয়েশন করো, মানে ভেরিয়েশনটা এত ছোট যে ফার্স্ট অর্ডার থেকে বিয়ন্ড সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারে আমরা ইগনোর করতে পারি, সেরকম ক্ষেত্রে চেঞ্জ অফ দ্য অ্যাকশনটা জিরো হবে। এটাকে এক্সপেরিমেন্টালি করতে গেলে, মানে এটা যদি প্র্যাকটিক্যালি করতে হয়, ধরো আমরা ক্যালকুলাস অফ ভেরিয়েশন জানি না, তাহলে আমি কি বলবো, আমি বলবো পার্টিকেলটাকে বলবো তুমি কিউ ওয়ান থেকে কিউ টু অব্দি হেঁটে যাও কোনো একটা পথে, এবার তুমি ফিরে চলে আসবে। এই পথে যাওয়ার জন্য তুমি দেখো তোমার অ্যাকশন কত ভ্যালু হচ্ছে, সেই ভ্যালুটা লিখে রাখো। এবার তুমি আরেকটা পথে, সেকেন্ড আরেকটা পথে যাও, সেটার জন্য ভ্যালুটা লিখে রাখো। থার্ড আরেকটা পথে যাও, তার জন্য লিখে রাখো। এরকম ভাবে তুমি অসংখ্য যত পসিবল পাথ হয় সেরকম সমস্ত পথে যাও, এরকম ভাবে ইনফাইনাইট নাম্বার অফ পাথে যাও।
এবার এদের মধ্যে থেকে যেই পাথটা মিনিমাম হবে সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পাথ। যেই পাথটাতে দেখো, এই আমি কি বলছি যে বিভিন্ন পাথ আমি বলে দিচ্ছি, যা যা খুশি র্যান্ডাম বিভিন্ন পাথ বলছি, বিভিন্ন পাথে যাও। এখানে আমি কিন্তু পাথটা কাছাকাছি আছে বলছি না, আমি যত রকম পসিবল পাথ হয় সব পাথে যাও। প্রত্যেক পাথে গিয়ে একবার করে অ্যাকশনটা ক্যালকুলেট করো, তাহলে তোমার ইনফাইনাইট নাম্বার অফ পাথে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ হবে। এবার এদের মধ্যে থেকে মিনিমাম যে ভ্যালুটা হবে অ্যাকশনের, যে পাথে গেলে ভ্যালুটা মিনিমাম হবে, সেই পাথটাকে তুমি বলো ক্লাসিক্যাল পাথ। যে পথে গেলে এই A1 থেকে A ইনফিনিটিদের মধ্যে থেকে, এদের মধ্যে থেকে তুমি মিনিমামটা চুজ করে নাও। মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যাকশন মানে এ মিনিমাম যে পথ জেনারেট করে দেবে সেটা হচ্ছে আমার ক্লাসিক্যাল পাথ। এবার এটা তো প্র্যাকটিক্যালি করা সম্ভব না। পার্টিকেলটাকে এ থেকে মানে Q1 থেকে Q2 তে যাওয়ার জন্য সে আগে Q1 থেকে Q2 অব্দি ইনফাইনাইট নাম্বার অফ পাথে যাবে, তারপর ডিটারমিন করবে। এটা তো একটা মানে কি বলবো ফর্মাল কথা হলো, কিন্তু সত্যি সত্যি তো আর ইনফাইনাইট বার যাবে গিয়ে তার থেকে মিনিমামটা চুজ করে নেবে, এটা তো কোনো কথা নয়। অ্যাকচুয়ালি যে এটা করার জন্য আমরা এইটাকে সত্যি সত্যি ইনফাইনাইট পথে গিয়ে অ্যাকশনটাকে ক্যালকুলেট করে করে না করে আমরা ক্যালকুলাসের সাহায্যে একটা ট্রিক বার করেছি, যে ট্রিকটার সাহায্যে আমরা ইকুয়েশন অফ মোশন বার করে ফেলি এবং যার সলিউশনটা আমাকে ক্লাসিক্যাল পাথ দেয়। কি বললাম বুঝলে? এইটা হচ্ছে বাংলা পদ্ধতি। এই যে সব পথে যাও এবং তার মধ্যে থেকে সব পথের জন্য অ্যাকশনের ভ্যালু বার করো, এবার তার মধ্যে থেকে মিনিমাম ভ্যালুটাকে তুলে নাও, নিয়ে সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল পাথ। ঠিক আছে, এটা হচ্ছে বাংলা মানে ব্রুট ফোর্স মেথড। এই ব্রুট ফোর্স মেথড অ্যাকচুয়ালি আমরা করি না, তাই না? তোমাকে যখন একটা পার্টিকেল এ থেকে বি তে যাবে, কোন পথে যাবে বার করো বলা হয়, তখন তুমি এইসব করো যে সব পথে একবার করে অ্যাকশন ক্যালকুলেট করে মিনিমাম পথ, কারণ তাহলে তোমার কোনোদিন কাজটা শেষ হবে না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ পাথ করতে তো সারা জীবন লেগে যাবে, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়ালি করবো কি করে? অ্যাকচুয়ালি করার যে কায়দাটা সেটা হচ্ছে যে আমরা এই যে কথাটা বললাম, এই যে ট্রিকটা, এটাকে বলে ক্যালকুলাস অফ ভেরিয়েশন। যে তুমি যদি ক্লাসিক্যাল পাথ কোনটা, সেই পাথটা যার থেকে ইনফিনিটেসিমালি যদি ভেরি করো তাহলে অ্যাকশনের চেঞ্জটা 0 হবে। এটা একটা কন্ডিশন আছে। এই কন্ডিশনটাকে মানে এন্ড পয়েন্টকে ফিক্স রেখে, এই এন্ড পয়েন্ট গুলোকে আমি একই জায়গায় রেখে দিয়ে এন্ড পয়েন্ট চেঞ্জ করব না, কিন্তু Q1 থেকে Q2 এর মাঝখানে যে পয়েন্ট গুলো আছে সেইটাকে আমি পাথটাকে সামান্য সামান্য ভেরি করছি ক্লাসিক্যাল পাথ থেকে। এইটা করলে তুমি দেখবে যে ক্লাসিক্যালি অ্যাকশনের যা ভ্যালু সেই একই ভ্যালু তুমি পাচ্ছ ওই সামান্য ভেরিড পাথগুলোর জন্য। তার মানে ক্লাসিক্যাল অ্যাকশন থেকে ক্লাসিক্যাল পাথ থেকে ডেল্টা ভেরিয়েশন করলে অ্যাকশনের ভ্যালুটা বদলায় না, তার মানে ডেল্টা অ্যাকশনটা 0 থাকে। এইটাকে দাবি করে এখান থেকে আমি একটা এই তোমার পাথের ওপর একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করে ফেলতে পারি, যেটাকে আমরা ইকুয়েশন অফ মোশন বলি। কি তাই তোমরা তো করেছো তো? এত সময় লাগছে কেন বলতে? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা, তাহলে এবার এই জিনিসটাকে তাহলে আমরা অ্যাকচুয়ালি অঙ্কে করবো কি করে? আমরা বলি হচ্ছে অ্যাকশনটাকে আমরা ওই এল কিউ ডট আর ডিটি করে নেবো। আচ্ছা, আমি এখানে টাইমের ফাংশন কেন রাখছি না? কারণ এখানে টাইম এক্সপ্লিসিটলি যদি রাখি তার মানে হচ্ছে যে সিস্টেমটা এক্সটার্নাল কোনো জিনিস দিয়ে ইনফ্লুয়েন্সড হচ্ছে, মানে সিস্টেমটার মধ্যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস রয়েছে। এক্সটার্নাল ইনফ্লুয়েন্সেস কথাটা মানে বুঝো, যে ধরো এমন কিছু সিস্টেমটাকে এফেক্ট করছে যেইটা ডায়নামিক্সটা আমার এই ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে ধরা পড়ছে না। মানে ধরো এমন যদি হয় যে ধরো একটা চার্জ পার্টিকেল, সেটার উপর বাইরে থেকে একটা তুমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে রেখেছো ই, সেটা তুমি হাত দিয়ে কন্ট্রোল করছো, সেটা হচ্ছে E0 সাইন ওমেগা টি। এটা টাইম ভ্যারিং জিনিস। এবার এইটার এর যে টাইমের সঙ্গে ফাংশন, সেটা কিন্তু তুমি হাতে নখ দিয়ে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে তুমি কন্ট্রোল করছো, সেটা কিন্তু এই সিস্টেমের ডায়নামিক্স দিয়ে ঠিক হচ্ছে না। সেরকম ক্ষেত্রে ওটা সিস্টেমটা এক্সক্লুসিভ টাইমের ফাংশন হবে। কিন্তু যদি এরকম কোনো এক্সটার্নাল কিছু না থাকে এবং সিস্টেমটা যদি সেলফ সাফিসিয়েন্ট হয়, নিজেই মানে সিস্টেমটার মধ্যেই পুরোপুরি আছে, তোমার যা কনসিডার করছো পুরোটাই তোমার এই অ্যাকশনের মধ্যে আছে, বাইরে থেকে কেউ ইনফ্লুয়েন্স করছে না, এরকম সিনারিও যদি হয় তাহলে এক্সপ্লিসিট ফাংশন অফ টাইমটা থাকে না। মানে এইটাকে এই ধরনের হলে তাকে বলে হচ্ছে ক্লোজ সিস্টেম। এবার আমরা নর্মালি রিলেটিভিটি বা এরপর যখন ফিল্ড থিওরি করবো সেখানে আমরা ক্লোজ সিস্টেম নিয়ে কাজ করি, তার ফলে এক্সপ্লিসিট টাইমের ডিপেন্ডেন্সটা রাখা হয় না। এবার Q1 থেকে Q2 অব্দি আমি অ্যাকশনের ভেরিয়েশন করবো। কিরকম ভেরিয়েশন করবো দেখি। আমি এন্ড পয়েন্ট ফিক্স রেখে এটাকে ভেরি করছি, তার মানে আমার কি হবে, ডেল্টা ডিটি এটা থাক। তাহলে প্রথমে হচ্ছে ডেল এল ডেল কিউ ডেল্টা কিউ প্লাস ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ ডট, এটা করা হয়। এই যে এল অফ কিউ আর কিউ ডট, তাহলে এদের ভেরিয়েশন এরকম হবে, মানে চেঞ্জ অফ এল, রেট অফ চেঞ্জ অফ এল উইথ চেঞ্জ অফ কিউ মাল্টিপ্লাইড বাই চেঞ্জ অফ কিউ, আর রেট অফ চেঞ্জ অফ এল উইথ কিউ ডট মাল্টিপ্লাইড বাই ডেল্টা অফ কিউ ডট। তাই তো? এটাই তো পুরো এল, কারণ এল এর টোটাল চেঞ্জ তো এই দুটো চেঞ্জ দিয়েই ঠিক হচ্ছে। হ্যাঁ স্যার। তাহলে এইরকম হলো। তারপর কি করব? তারপর আমরা এই যে সেকেন্ড টার্মটা, এটা নিয়ে একটা খেলা দেখাই। খেলাটা কি
না আমরা ধরে নিই যে ডেল্টা কিউ ডট আর ডিডিটি অফ ডেল্টা কিউ এটা একই জিনিস, তাই না? মানে ডেল্টা অপারেশনটা আর এই ডট অপারেশনটা কমিউট করে, মানে তুমি আগে ডেল্টা নিয়ে তারপর ডট করো, অথবা আগে ডট নিয়ে আগে ডেল্টা নিয়ে তারপর ডট করো, মানে এটা করো, অথবা আগে তুমি ডট নিয়ে তারপর ডেল্টা করো, একই জিনিস দেবে। এটা দেখানো যায়, এটা দেখবে তোমরা মেকানিক্স এর বইটিতে করে দেখানো থাকে তো এইটা নেওয়া হয়। এটা করা মানে তুমি কি পাচ্ছ, ওপরে এই যে জিনিসটা, এটাকে আমি তখন তাহলে ডিডিটি অফ ডেল্টা কিউ এরকম ভাবে লিখতে পারি, আর তার সঙ্গে ডেল ডেল কিউ ডট যেমন আছে আছে, এই টার্মটা এই জিনিসটা দেবে। এবার তারপর কি করি আমরা, যেহেতু এখানে ইন্টিগ্রাল ডিটি আছে, ওই এই যে এই ইন্টিগ্রাল ডিটি জিনিসটা এই টার্মটার সাথে রয়েছে, আমরা এখানে কি করি, আমরা একটা টোটাল ডেরিভেটিভ, আমরা কি লিখি এই পুরো জিনিসটাকে ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট ইনটু ডেল্টা কিউ এরকম ভাবে লিখি। দেখো এই ডিডিটিটাকে আমি পুরোটার ওপর লিখে নিচ্ছি, যার মধ্যে এই ফ্যাক্টরটাও আছে এই ফ্যাক্টরটাও আছে। এবার এটা একটা এক্সট্রা লেখা হয়ে গেল, এর থেকে আমরা একটা জিনিস বাদ দিতে হবে, যেটা হচ্ছে আমি যেটা এক্সট্রা নিয়েছি সেটাকে বাদ দেবো। কি বাদ দেবো না, আমি ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট এই জিনিসটা এক্সট্রা যেটা আমার ছিল না, এইটার মধ্যে তো এইটা ছিল। এবার তুমি যখন এইটা কষবে তখন তুমি একবার এই টার্মটার ডিডিটি পাবে, একবার এই টার্মটার ডিডিটি পাবে। তো এই টার্মটার ডিডিটি মাল্টিপ্লাইড বাই দিস, এটা তো অলরেডি আছে সিস্টেমের মধ্যে এই যে ওপরে, কিন্তু এই টার্মটা ছিল না, এই যে প্রথমটার ডেরিভেটিভ ইনটু ডেল্টা কিউ, এটা তো ছিল না, তাহলে এটা তোমার বেশি নেওয়া হয়ে গেছে এখানে, তাহলে সেটাকে বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে আমার এখন অ্যাকশনের চেহারাটা কি দাঁড়ালো, এটাকে এখানেই লিখবো নাকি কোথায় লিখবো, আচ্ছা পরের পাতায় লিখি। তাহলে আমার অ্যাকশনের ডেল্টা এটা কত দাঁড়িয়েছে, আমার ইন্টিগ্রাল ডিটি হলো, এবার হচ্ছে ডেল এল ডেল কিউ ডেল্টা কিউ, এইটাতে একটা টার্ম রয়ে গেছে, এবার তার সাথে এই টার্ম দুটো ঢুকেছে, এইটা আর এইটা, আর সেটা হচ্ছে তাহলে তাহলে মাইনাস ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট ইনটু ডেল্টা কিউ, এই টার্মটা লিখে নিলাম মাইনাস দিয়ে। আর আরেকটা টার্ম হচ্ছে যেটাতে ডিডিটি অফ দ্য টোটাল ডেরিভেটিভ আছে, সেই টার্মটা কিরকম, এটা হচ্ছে ডিটি তারপরে এই ডিডিটি করে এই টার্মটা এই টার্মটা এই টার্মটা, এটা কি বাইরে ডিটি আর ভিতরে ডিডিটি। আচ্ছা, এবার তো কিউ ওয়ান থেকে কিউ টু অব্দি সব কটা দুটো টার্মই তো তাই। আচ্ছা এবার দেখো যে ওই নিচেরটা স্যার প্লাস সাইন, তাই তো স্যার? নিচের টার্মটা ওটার সঙ্গে প্লাস আছে ওটা? হ্যাঁ প্লাস তো বটে, প্লাসটা দিতে ভুলে গেছিলাম। তাহলে আমার এই ফ্যাক্টরটা থাক, আমি আগে নিচের সেকেন্ড টার্মটা নিয়ে দেখি কি হচ্ছে। এটাতে ডিডিটি ডিটি অফ ডিডিটি মানে তো আমার এখান থেকে বুঝতেই পারছো এটা ইন্টিগ্রাল কিউ ওয়ান থেকে কিউ টু ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ এরকম একটা জিনিস আসবে, তাই না? সরি আমি একটু ভুল লিখেছি, স্যার ডেলটা থাকবে। এই হ্যাঁ এবার ঠিক আছে। অফ দিস থিং, এই যে ডিটি ডিটি কেটে গেল টাইপ আর কি, তাই তো? মানে কেটে গেলটা সত্যি সত্যি কেটে গেল বলে বলা ঠিক না, মানে তুমি ওই ডিটি ইন্টিগ্রালটা করে ফেলতে পারলে তাহলে ডি অফ দি হোল থিং হয়ে গেল, টোটাল ডাইভারজেন্স টার্মের মতো দেখতে। একবারে জিরো লিখে দিন। না এটাকে একবারে জিরো লেখা যায় না, এটা এরকম হলো। এবার তারপর কি হবে, এইটা থেকে তুমি যখন করবে তখন তুমি একবার ডেল এল ডেল কিউ ডট ইনটু ডেল্টা কিউ অ্যাট কিউ টু পাবে ফর লিমিটটা, আর একটা ডেল এল ডেল কিউ ডট তারপর ডেল্টা কিউ অ্যাট কিউ ওয়ান পাবে। এবার আমার এই টার্মটা ডেল্টা কিউ অ্যাট দ্য এন্ড পয়েন্ট, আর এটাও একটা ডেল্টা কিউ অ্যাট দ্য এন্ড পয়েন্ট, মানে টার্মিনাল পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট একটা ফিনিশিং পয়েন্ট, এই দুটোতেই এই জিনিসটার ভ্যালুটা জিরো, সেই জন্য এই টার্মটা ড্রপ করে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা তো তোমাদের জানাই জিনিস, কিন্তু এটা পরে দেখবে এক জায়গায় জরুরি আর কি। এই ধরনের টার্ম দেখবে পরে ফিল্ড থিওরিতে ব্যবহার হয়, এই ধরনের টার্মকে যে টোটাল ডেরিভেটিভ অফ সামথিং হয়ে যাচ্ছে, যেটা এন্ড পয়েন্টে জিরো হয়ে যায় বা ইত্যাদি এর মধ্যে ড্রপ করে, এই ধরনের টার্মকে বলে হচ্ছে সারফেস টার্ম। মানে দেখো ইন্টিগ্রালের লাইনটার এন্ড পয়েন্টে চলে গেছে পুরো জিনিসটা ভ্যালুটাই এন্ড পয়েন্টে ভ্যালু দিয়ে তৈরি হয়ে ড্রপ আউট করে গেল, বা এই ধরনের টার্মকে সারফেস টার্ম বলা হয়। এই ধরনের টার্ম ইউজুয়ালি দেখবে ইকুয়েশন অফ মোশনে ঢোকে না, মানে যেখানে এমন টার্ম অ্যাকশনে যেটাকে টোটাল ডেরিভেটিভ হিসেবে লিখে ফেলা যায়, সেই টার্মগুলো দেখবে অ্যাকশনে কাজ করে না কোনো। এটা ফিল্ড থিওরি লেভেলেও হয়, সেই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর অন্য যে পার্টটা পড়ে আছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ডেল্টা কিউটা কমন নিয়ে বাইরে বার করে দিলে ভিতরে যে দুটো আছে সেটা নিয়ে তোমার হচ্ছে
কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অন এল অ্যান্ড ডেল্টা এল এল কিউ ডেল্টা কিউ কিউ ডট এসব দিয়ে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হয়েছে, তাই তো? আমরা তাহলে অ্যাকশনের চেঞ্জটা কি পেলাম? ডেল্টা এটা কত এলো এখন? এটা হলো ইন্টিগ্রাল কিউ1 থেকে কিউ2 ডিটি, এবার ভিতরে ডেল এল ডেল কিউ মাইনাস ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট আর ওভারঅল ডেল্টা কিউ কমন। এটা হচ্ছে প্রথম টার্মটা, এই টার্মটা, এই যে ওপরেরটা, এই যে এই টার্মটা, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকশনের ভেরিয়েশন। এবার আমার দাবিটা কি, যে যদি ক্লাসিক্যাল পাথে করি তাহলে এটা জিরো। এবার আরবিট্রারি ডেল্টা কিউর জন্য যদি এই জিনিসটাকে জিরো হতে হয়, তাহলে আমার কন্ডিশন হচ্ছে যে এই যে ভিতরে ডিফারেন্সিয়াল যে অংশটা, এই যে ভিতরে ইন্টিগ্র্যান্ডটা, এটাকে জিরো হতে হবে ফর আরবিট্রারি চয়েস অফ ডেল্টা কিউ, ঠিক আছে? সেটাই হচ্ছে দেখো আমার কন্ডিশন, এটাকেই আমরা ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন বলি, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন, তার মানে এটা কি হয়, এটা আমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা কন্ডিশন দেয় অন এল কিউ কিউ ডট এটসেট্রা, যেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার সেটা সলিউশন করলে আমরা কিউ অফ টি পেয়ে যাই, যেটা হচ্ছে ক্লাসিক্যাল, তাই তো? সলিউশন টু দিস ইকুয়েশন, এটা আমাকে এটা দেবে, ক্লাসিক্যাল পাথটা দেবে। কেন হলো তাহলে? এই যে ডেল্টা একে জিরো করার দাবি থেকে যে কন্ডিশনটা পেলাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কন্ডিশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমাকে ট্রাজেক্টরি, ক্লাসিক্যাল ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেলটা দিয়ে দিবে। ফাইন, ঠিক আছে। তাহলে এটা এইভাবে ভেরিয়েশনাল প্রিন্সিপাল বার করা হয় ক্লাসিক্যাল, ঠিক আছে? এটা কিন্তু আসলে এই জিনিসটাই এরকম করে, এই যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল যেটা, সেই প্রিন্সিপালটা হচ্ছে এইটা, যে এইভাবে করে তুমি মিনিমাম যে ভ্যালুটা পাবে, এই কায়দাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সলভ করেও তুমি সেই মিনিমাম অ্যাকশনের করসপন্ডিং ট্রাজেক্টরিটা পাবে, এইটা যাকে ক্লাসিক্যাল ট্রাজেক্টরি বলবো, সেটাই তো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। হ্যাঁ স্যার, সেরকমই তো ছিল। না সেরকম ছিল, এখনো তাই আছে আর কি। আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমার এক লাইন নতুন জিনিস করার, নতুন জিনিস কেন জানি, এটাও হয়তো তোমরা করেছো, এটা হচ্ছে আমরা যদি ইফ উই টেক দিস ক্লাসিক্যাল পাথ, সেটাকে আমরা বলছি QTC, and calculate the action, calculate the variation of the action, calculate the variation of the action by varying the final point। মানে Q2 যেটা ছিল সেটাকে আমি ধরো এখন চেঞ্জ করছি, মানে আমার Q1 থেকে Q2 অব্দি যেতে বলেছিল, এবার তুমি এই পথে যেতে পারি, সে পথে যেতে পারি, হ্যানা পথে যেতে পারি, এসব করে টোরে এইসব থেকে তুমি ছেটে বার করে ফেললে যে আমার ক্লাসিক্যাল পাথ হচ্ছে এইটা অব্দি হয়ে গেছে, আমার ক্লাসিক্যাল পাথ অব্দি বার করে ফেলছি, এটা হচ্ছে আমার কিউ অফ টি ক্লাসিক্যাল। আমি সেট লাইন হতে পারে, এটা একটু এরকম হতে পারে, যাই হোক, এটা ধরো এটা কিছু ক্লাসিক্যাল। এইবার বলছি যে এবার এই Q2 যেটা ফিক্স ছিল, Q1টা যেমন আছে থাক, তুমি Q2টাকে জেনারেল কিউ অফ টি করে দাও। মানে এই কিউ অফ টি কিন্তু ট্রাজেক্টরির কথা বলছি না, ট্রাজেক্টরিটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রাজেক্টরিটাই। এই ক্লাসিক্যাল পথে তুমি Q2 অব্দি না গিয়ে তুমি আরেকটু যাও, কোনো একটা আরেকটু যাও, তারপরে তুমি আরেকটু যাও, এরকম ভাবে তুমি যদি এন্ড পয়েন্টটাকে ভেরি করাও, ফাইনাল এন্ড পয়েন্টটাকে যদি ভেরি করাও অ্যালং দ্য ক্লাসিক্যাল ট্রাজেক্টরি। ক্লাসিক্যাল ট্রাজেক্টরি আমাকে বলে দিয়েছে কিউ অফ টিটা কোন পথে হবে বলে দিয়েছে। এবার তুমি Q2 অব্দি না গিয়ে তুমি Q3 অব্দি গেলে বা Q4 অব্দি গেলে, মানে তুমি এন্ড পয়েন্টটাকে, মানে ফাইনাল এন্ড পয়েন্টটাকে তুমি চেঞ্জ করছো, তাহলে অ্যাকশনের যে ভেরিয়েশনটা হয় সেটা কত হচ্ছে দেখো, এটা যদি বলে। বুঝতে পারলেন সিনারিওটা কিরকম? ক্লাসিক্যাল ট্রাজেক্টরি বেরিয়ে গেছে, এবার সেই ট্রাজেক্টরি বরাবর যাও, Q1 থেকে Q2 অব্দি না গিয়ে তুমি Q2টাকে আরেকটা Q2 প্রাইমে যাও, Q2 ডবল প্রাইমে যাও, মানে এন্ড পয়েন্টটাকে একটু চেঞ্জ করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, সেটা করলে কি হবে এটা তোমরা জানো? এই জিনিসটা জানা থাকলে তো চুকে যায়। না স্যার, জানি। আচ্ছা, এইটাকে বলে হচ্ছে যে ক্লাসিক্যাল পাথে আমি যদি এন্ড পয়েন্টকে ভেরি করি তাহলে কি হবে সেটা আমাদের দেখো কষা আছে অ্যাকচুয়ালি। আমরা টোটাল এটা কি পেয়েছিলাম যে এই ডিটি এইটা, তারপরে কি ওই প্রথম তো ল্যাগ্রাঞ্জিয়ানের এই জিনিসটা, ওই ডেল্টা কিউটা তো কমন বাইরে লিখবো, মাইনাস ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট, এটা আমাদের অলরেডি এরকম রয়েছে। এইটা একটা টার্ম, আরেকটা টার্ম কি ছিল যেটাকে আমরা ফেলে দিলাম, যেটা হচ্ছে ইন্টিগ্রাল, এটা সরি Q1 থেকে Q2 অব্দি ছিল,
আর এটা আমি হচ্ছে মাঝখানে স্টেপটাকে আরেকবার লিখছি আর কি, যেখানে ডি অফ ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ ছিল এইটা। এই দুটো টার্ম ছিল তো আসলে ভেরিয়েশন যখন করেছিলাম আমাদের টোটাল জিনিসটা তো এইটা ছিল, এই যে একটা টার্ম এইটা আর তারপর টার্ম এইটা, যেটাকে আমরা ওই যে এরকম করে লিখলাম, তাই না? সেটাকে হ্যাঁ দেখো স্যার। এখানে লিখেছি। এই হচ্ছে টোটাল অ্যাকশনের ভেরিয়েশনটা এরকম দেখতে আসলে। এবার আমি বলছি যে তুমি ক্লাসিক্যাল পাথে থাকো কিন্তু এন্ড পয়েন্ট ভেরি করো। তাহলে ক্লাসিক্যাল পথে যদি থাকো তাহলে এন্ড পয়েন্ট কিউ টুটাকে আমি এখন ইন জেনারেল কিউ বানিয়ে দিচ্ছি, মানে সাম কিউ যেটা ভেরিং, সেটাকে চেঞ্জ করতে পারি। এবার ক্লাসিক্যাল পাথে থাকা মানে এইটা সবসময় জিরো হবে, স্যাটিসফাই করবে, তাই না? ক্লাসিক্যাল পথে থাকলে এই ডিফারেন্সিয়াল ফ্যাক্ট যে বক্সের মধ্যে যে মালটা এটা তো সবসময় জিরো হবে, কারণ এইটা জিরোর কন্ডিশন থেকেই তো ক্লাসিক্যাল পাথ বেরিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে ওই উপরের টুকরোটা জিরো, সেক্ষেত্রে অ্যালং দ্য ক্লাসিক্যাল পাথ আমার শুধু কিউ ওয়ান থেকে কিউ অব্দি ডি অফ ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ এইটা বসে রয়েছে, ঠিক আছে? এই কিউ টু তো নয়, কিউ অব্দি, কিউ ওয়ান থেকে কিউ অব্দি, কারণ ওপরের ফ্যাক্টরটা জিরো হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে আমার দেখো এন্ড পয়েন্ট ভেরি করব ক্লাসিক্যাল অ্যাকশনের, মানে অ্যাকশন যদি ক্লাসিক্যাল অ্যাকশন হয় তার যদি এন্ড পয়েন্ট ফাইনাল এন্ড পয়েন্টটা ভেরি করি তাহলে অ্যাকশনের যে ভেরিয়েশন হয় অ্যালং দ্য ক্লাসিক্যাল পাথ এন্ড পয়েন্ট ভেরি করলে অ্যাকশনের যে ভেরিয়েশন হয় সেটাকে আমরা ইনফ্যাক্ট এখানে লেখা দরকার নেই, সেটাকে আমরা বলবো হচ্ছে কি, সেটা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ স্যার। সেকেন্ড টার্মের ক্ষেত্রে কি হলো একবার বলুন। ফার্স্ট টার্মটা তো জিরো হয়ে গেল কেন বুঝতে পারছো? কারণ ফার্স্ট টার্মটা তো এই দুটো ডিফারেন্সিয়াল এলিমেন্টটাই তো জিরো, ভিতরে যে ডিফারেন্সিয়ালটা এইটা জিরোর কন্ডিশন থেকেই তো ক্লাসিক্যাল পাথটা পেয়েছি। তাহলে ক্লাসিক্যাল পাথ বরাবর যখন ভেরি করাচ্ছি তখন আমার এখন ভেরিয়েশনে কেন, আগের বার কি ছিল, আগের বার ভেরিয়েশনটা ছিল, জিনিসটা খেয়াল করো, প্রথমবার বার করছিলাম কিউ ওয়ান আর কিউ টু দেওয়া আছে, এই এন্ড পয়েন্ট দুটোকে ফিক্স রেখে পাথটা এরকম 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 সব হচ্ছিল, পাথের ভেরিয়েশন হচ্ছিল। আর এখন কি বলছি যে এইরকম করে টোরে এখান থেকে আমি ক্লাসিক্যাল পাথটা পেয়ে গেছি, দিস ইজ মাই ক্লাসিক্যাল পাথ। আমার ডবল প্রিন্ট করে গেল, আমার ক্লাসিক্যাল পাথটা বেরিয়ে গেছে, এরকম একটা ক্লাসিক্যাল পাথ, এইটা হচ্ছে ক্লাসিক্যাল পাথ। কিউ ওয়ানটা তোমার যেমন আছে আছে, কিউ টু যেটা ছিল সেটাকে আমি এখন এখানে না নিয়ে এখানে নেব, এখানে নেব, এখানে নেব, এরকম। এটাও আরেক ধরনের ভেরিয়েশন অ্যালং দ্য ক্লাসিক্যাল পাথ। ক্লাসিক্যাল পাথ যা ট্রাজেক্টরি বলেছে সেই অনুযায়ী আমি যাব, কিন্তু আমি কিউ টু তে দাঁড়াবো না, আমি কিউ টু থেকে আরেকটু যাবো আরেকটু যাবো, এরকম ভাবে যদি করি তাহলে তো অ্যাকশনের ভ্যালুটা বদলে যাবে। কারণ কি, অ্যাকশন তো এন্ড পয়েন্ট গুলোর ফাংশন ছিল কিউ ওয়ান আর কিউ টুর। অ্যাকশন যেমন কিউ অফ টি এই ট্রাজেক্টরির ফাংশনাল, কিন্তু অ্যাকশনটা কিউ ওয়ান আর কিউ টুরও তো ফাংশন। এবার তোমার কিউ টু যদি আমি ভেরি করাই, কিউ টু কে যদি ফিক্স না রেখে কিউ টু কে যদি কিউ বলে দিই, মানে একটা ভেরিইং পয়েন্ট হয়, তাহলে অ্যাকশনের ভ্যালুটা ভেরি করবে লাইক এ ফাংশন। ফাংশনের মধ্যে যদি আর্গুমেন্টকে ভেরি করানো হয় তাহলে জিনিসটা ভেরি করে। তাহলে সেইটার জন্য যে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা হচ্ছে এইটা, অ্যালং দ্য ক্লাসিক্যাল পাথ আমি যদি অ্যাকশনের এন্ড পয়েন্ট ভেরি করি তাহলে অ্যাকশনের যে ভেরিয়েশন সেটা এরকম, ঠিক আছে? এইখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে এরকম লিখতে পারি যে ডেল্টা অ্যাকশন ডেল্টা কিউ, এটাকে বলা হচ্ছে ফাংশনাল ভেরিয়েশন। এইটা করলে তুমি পাও কি, এটা করলে তুমি পাও হচ্ছে, সরি এখান থেকে আরেকটা স্টেপ করা যায়, সেইটা তো ওই যে ইন্টিগ্রাল স্টেপটা আর কি, মানে ডি অফ দা হোল থিং আমি ইন্টিগ্রেট করে ফেলবো, ফেলে কি করব, এটাকে লিখবো আমি হচ্ছে ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ এরকম, তাই না? আমি ডি অফ ওইটা তো করে ফেলেছি, এরকম ছিল তো জিনিসটা, ডিটা করে ফেলেছি, ঠিক আছে? এবার এ থেকে দুটো পয়েন্ট, একটা হচ্ছে এইটা অ্যাট কিউতে, আরেকটা হচ্ছে মাইনাস যেটা লোয়ার পয়েন্টটা যেখানে তো ওটা আগেন জিরো, এই ডেল্টা কিউ অ্যাট কিউ ওয়ান সেটা তো জিরো স্টিল, কারণ কিউ ওয়ান তো আমি জিরোই রেখেছি, কিউ ওয়ানে তো ভেরি করাইনি। কি ডেল্টা কিউ আমি তো পাঁচটাকে ভেরি করাচ্ছি না এখন আর, কাজে কিউ ওয়ান তো যেমন ছিল তেমনই আছে, কিউ ওয়ানে তো ভেরি করাইনি, তাহলে ডেল্টা কিউ অ্যাট কিউ ওয়ান তো জিরো স্টিল। তাহলে আপার লিমিট যেটা, যেটা আসলে একটা ভেরিইং পয়েন্ট, ভেরিয়েবল পয়েন্ট, কারণ হচ্ছে এটা কিউ ভেরিইং পয়েন্ট, তাহলে সেই কিউটা তো ভেরি করছে, এই যে বদলাচ্ছে, তা সেইটা হচ্ছে ডেল্টা কিউ। তাহলে আমি কি পেলাম, আমি পেলাম হচ্ছে যে ডেল্টা অ্যাকশন সেটা ভ্যালু হচ্ছে ডেল এল ডেল কিউ ডট ডেল্টা কিউ এন্ড পয়েন্ট ভেরিয়েশনের জন্য, এরকম একটা রিলেশন পাচ্ছি। সেখান থেকে আমি এটা বলতে পারি যে ডেল্টা এ ডেল্টা কিউ এই জিনিসটা হচ্ছে ডেল এল ডেল কিউ ডট। ডেল এল ডেল কিউ ডট কে তোমরা চেনো, এটা হচ্ছে মোমেন্টাম, কিউ এর করসপন্ডিং যে ক্যানোনিক্যাল মোমেন্টাম, তাই না?
তাহলে এটা আমাকে এই যে এন্ড পয়েন্ট ভেরিয়েশন অ্যালং দ্য ক্লাসিক্যাল পাথ আমাকে একটা ক্যানোনিক্যাল মোমেন্টামের অল্টারনেটিভ ডেফিনেশন দেয়। মানে ক্লাসিক্যাল অ্যাকশনকে যদি তুমি, মানে সরি, অ্যাকশনের ক্লাসিক্যাল পাথ বরাবর যদি তুমি এন্ড পয়েন্ট, ফাইনাল এন্ড পয়েন্টটা ভেরি করাও, তাহলে অ্যাকশনের যে ভেরিয়েশন হয় সেটা ওই ডেল ডেল কিউ করলে তুমি মোমেন্টাম পেতে পারো। এবার এই টার্নস আউট যে তুমি ওই যে ডেল ডেল কিউ করে যে মোমেন্টাম পাও, এটা সেই জিনিসটাই। এবার এটা কোথায় কাজে লাগে দেখো, আমরা ল্যাগ্রাঞ্জিয়ান স্ট্যান্ডার্ড যখন পড়েছি তখন এই যে পিটা হচ্ছে ডেল ডেল কিউ ডট, এইটা এইটা কোত্থেকে পেয়েছি বলতো? এটা তো বাই ডেফিনেশন আমাকে এটা বলে দেওয়া আছে, দেখো এটাকে পি ধর। হ্যাঁ, এটাকে একটু উল্টো ভাবে যদি ভাবো তুমি দেখতে পাবে যে ল্যাগ্রাঞ্জিয়ান, তুমি যদি হোমোজিনিটি অফ স্পেস ধরো, মানে কিউ গোয়িং টু কিউ প্লাস ডেল্টা কিউ, এরকম এর জন্য ল্যাগ্রাঞ্জিয়ান বদলাচ্ছে না, ডেল্টা এলটা জিরো, এই কন্ডিশন যদি তুমি এই এই সিমেট্রিটা যদি ব্যবহার করো, যে আমি কিউ কে চেঞ্জ করে এরকম করলাম, তাতে ল্যাগ্রাঞ্জিয়ান বদলাবে না। এইটা কি? এটা হচ্ছে দিস ইজ আ সিমেট্রি, দিস ইজ কল্ড হোমোজিনিটি, তাই না? হ্যাঁ, বাইরে চলে গেছে, হোমোজিনিটি অফ স্পেস, তাই না? যে সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান তুমি যদি কিউ থেকে কিউ প্লাস ডেল্টা কিউ করে দাও, মানে ধরো মধ্যমগ্রামে সিস্টেমটা আছে, আমি সিস্টেমটাকে তুলে বারোর সাথে নিয়ে গেলাম, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান অফ দ্য সিস্টেম বদলালো না। তার মানে কি? যে সিস্টেমটা সিস্টেমের মধ্যে একটা সিমেট্রি আছে, সেটা হচ্ছে কি কি সিমেট্রি? হোমোজিনিটি অফ স্পেস, তাই না? তুমি একটা ফ্রি পার্টিকেলের মোশন, সেটা মধ্যমগ্রামেও যেমন, বারাসাতেও তেমন, লন্ডনেও তেমন। কি রে, এটা কি হ্যাঁ এতক্ষণ স্যার। ভাবা কি হলো? তাহলে সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ানটা কোন পয়েন্ট, স্পেসের কোন পয়েন্টে করছি তার উপর ডিপেন্ড করছে না। এইটা হচ্ছে ফিজিক্সের জেনারেল কথা, কারণ এটা যদি না হতো তাহলে তো তোমার ইকুয়েশন অফ মোশন একটা সিস্টেমের জন্য মধ্যমগ্রামে একরকম আর নিউইয়র্কপুরে একরকম বেরোতো, তা তো হয় না। তার মানে হচ্ছে, কারণ ফিজিক্স তো দেশে ভেরি করে না, সব সারা বিশ্বে সব জায়গাতে ফিজিক্স একই রকম। তার মানে লজ অফ ফিজিক্স হোমোজিনিটি মেনটেন করে স্পেসে, ঠিক আছে? সেইটা তার মানে ইনহেরেন্ট, সমস্ত ফিজিক্যাল সিস্টেমের জন্য এটা একটা ইনহেরেন্ট সিমেট্রি, যে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে চলে যাও, সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান বদলাবে না। এই সিমেট্রিটা থেকে একটা কনজারভেশন ফলো করে, সেই কনজারভেশনটা তোমাকে যে কোয়ান্টিটিটা দেয়, যে কোয়ান্টিটিটা এই সিমেট্রিটা মেনটেন করলে যে জিনিসটা কনজার্ভড হবে, সেটাকেই আমরা মোমেন্টাম বলি। তুমি যদি এই সিমেট্রিটা ফলো করো, তাহলে তুমি দেখবে এটা ল্যান্ডাউয়ের ক্লাসিক্যাল মেকানিক্সে করে দেওয়া আছে, তুমি এখান থেকে দেখাতে পারো ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট, এটা হচ্ছে জিরো হয়। হোমোজিনিটি of space is a symmetry, না দাঁড়াও, সিমেট্রি লিখতে গিয়ে আমার সিস্টেম লিখে ফেলছি, is a symmetry কাহা দুধ কি হচ্ছে কি, symmetry that leads to a conserved quantity, ঠিক আছে? হোমোজিনিটি অফ স্পেস, এটা থেকে একটা দেখো, যখনই কোনো সিমেট্রি থাকে না কোনো সিস্টেমে, সেই সিমেট্রি থেকে ইউজুয়ালি একটা কনজার্ভড কোয়ান্টিটি পাওয়া যায়। মানে একটা সিস্টেমের যে কোনো সিমেট্রি উইল লিড টু সাম সর্ট অফ কনজার্ভড কোয়ান্টিটি। এই হোমোজিনিটি অফ স্পেস, এই সিমেট্রিটা যে কনজার্ভ কোয়ান্টিটিটার দিকে তোমায় পাঠায়, যে কনজার্ভ কোয়ান্টিটি, মানে যে কোয়ান্টিটি কনজার্ভেশন এনশিওর করে, সেইটা হচ্ছে, সেটাকে আমরা মোমেন্টাম বলি, দিস কোয়ান্টিটি, ঠিক আছে? মানে মোমেন্টামের ডেফিনেশনটা আসলে এমভি নয়, মোমেন্টামের লিনিয়ার 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 মোমেন্টাম কথাটা জানো তো তোমরা, না কি ওর বাবা? হ্যাঁ স্যার জানি, কিন্তু যদি মানে কিউটা যদি আপনার আমি অ্যাঙ্গুলার নিই, তাহলে তো সেটা তো অ্যাঙ্গুলার না, মোমেন্টামে রিপ্রেজেন্ট। সেটাকে হোমোজিনিটি অফ স্পেস বলবে না, সেটা রোটেশনাল সিমেট্রি, সেটা আইসোট্রপিক, সেটা অন্য জিনিস। আমি আচ্ছা এক আচ্ছা। পয়েন্ট থেকে অন্য পয়েন্টে শিফট করব, শিফটিং দ্য কোঅর্ডিনেট, নট রোটেটিং দ্য কোঅর্ডিনেট। ট্রান্সলেশন, ইনফ্যাক্ট তুমি বলতে পারো যে ট্রান্সলেশনাল ইনভেরিয়েন্স অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান, ঠিক আছে? মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমি ট্রান্সলেট করলাম, এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কিউতে ছিলাম, কিউ প্লাস ডেল্টা কিউতে চলে গেলাম। তার জন্য যদি ডেল্টা এলটা জিরো হয়, তার মানে কি? তুমি দেখো, তুমি এইভাবে ভাবো যে ল্যাগ্রাঞ্জিয়ান কার ফাংশন কিউ আর কিউ ডট, এটা তোমরা করেছো বা আমি জানি না, ডেল্টা এলটা হ্যাঁ কি? স্যার করেছি করেছি ডেল্টা এল করেছি, হচ্ছে মনে ডেল এল পড়েছে। ডেল কিউ, ডেল্টা কিউ, ডেল এল ডেল কিউ ডট, ডেল্টা কিউ ডট, ঠিক আছে? এইবার তুমি বলছো যে এইটা জিরো, ঠিক আছে? আর এইটা থেকে ওই একইভাবে ওই যে ডিডিটি ফি হ্যানা ত্যানা করতে পারবে, সেখান থেকে এটা দেখানো যায় যে এই জিনিসটা যদি আনচেঞ্জ থাকে, তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট, এই জিনিসটা জিরো আসে, ঠিক আছে? তার মানে দেখো, এইটা এই এই যে ভিতরের যে কোয়ান্টিটিটা, সেটা টাইমের সঙ্গে বদলাচ্ছে না, এটাই তো বলছে এই ইকুয়েশনটা, তাই না?
তাহলে এইটা আমাকে কি বলে দিচ্ছে যে ডিডিটি অফ পি এটা হচ্ছে 0, মানে মোমেন্টাম ইজ কনজার্ভড। তার মানে কি আমি এটাকে মোমেন্টাম বলে ডিফাইন করলাম। এইটা কোত্থেকে এলো, এই কন্ডিশনটা কোত্থেকে এলো? ওই হোমোজিনিটি বা ট্রান্সলেশনাল সিমেট্রি অফ দ্য ল্যাগ্রাঞ্জিয়ান থেকে। ঠিক আছে, তার মানে মোমেন্টাম বা লিনিয়ার মোমেন্টাম কাকে বলে? যে কোয়ান্টিটিটা স্পেশিয়াল হোমোজিনিটি বা স্পেশিয়াল ট্রান্সলেশনাল সিমেট্রি থেকে কনজার্ভড হয় সেই কোয়ান্টিটিটাকে লিনিয়ার মোমেন্টাম বলে। ওটার মানে এমভি বা ইত্যাদি বা হোয়াট এভার, সেটা সেটা যেমন ল্যাগ্রাঞ্জিয়ান তার উপর ডিপেন্ড করে, ওটা এমভি হতে পারে, হোয়াট এভার অন্য কিছু হতে পারে, যা খুশি হোক। ঠিক আছে, কিন্তু জিনিসটা পি কাকে বলবো? এই ডেল এল ডেল কিউ ডট কে। এবার ডেল এল ডেল কিউ ডট ইজ সাচ এ কোয়ান্টিটি which is conserved in time, ডিডিটি অফ সেটা 0 হয়। দিস ইজ এনশিওরড বাই স্পেশাল ট্রান্সলেশনাল সিমেট্রি অফ দ্য সিস্টেম। আচ্ছা, এটা তোমরা দেখবে ল্যান্ডাউয়ের যে মেকানিক্স বই তার ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার, সিমেট্রিজ এন্ড কনজারভেশন প্রিন্সিপাল হচ্ছে ল্যান্ডাউ মেকানিক্স সেকেন্ড চ্যাপ্টার, সেখানে দেখতে পাবে। এটা তোমরা খুব সম্ভবত ক্লাসিক্যাল মেকানিক্সে পড়েওছো, ল্যান্ডাউ সেকেন্ড চ্যাপ্টার, খুব সম্ভবত চ্যাপ্টার 2। ঠিক আছে, এই একই কায়দায় তুমি যদি অ্যাঙ্গুলার রোটেশনাল সিমেট্রি করো, যে এখান থেকে তুমি এই পর্যন্ত বদলালে, তাতে ল্যাগ্রাঞ্জিয়ান বদলালো না, সেটাকে বলা হচ্ছে আইসোট্রপি। ঠিক আছে, আইসোট্রপি ইজ অ্যানাদার সিমেট্রি। আইসোট্রপি অফ স্পেস যদি নাও, সেটাও যে কনজার্ভ কোয়ান্টিটির দিকে নিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা আমার এক্ষুনি দরকার নেই, হোয়াট এভার এইটা হবে। মানে যে কোনো এটা এই যে আমি কথাগুলো বলছি না, এগুলো একটা জেনারেল থিওরাম আছে, এটাকে বলে নোয়েদার থিওরাম। নোয়েদার থিওরাম বলে যে কোনো সিস্টেমের যদি একটা কোনো সিমেট্রি থাকে, দ্যাট সিমেট্রি উইল লিড টু সাম কনজার্ভেশন, সাম কনজার্ভড কোয়ান্টিটি। একটা সিমেট্রি হলে একটা কনজার্ভড কোয়ান্টিটি পাবে তুমি। এই যে নোয়েদার থিওরাম পড়ানো হয়নি, পড়ানো হয়নি, ঠিক আছে, পড়াবো আমরা। এই ফিল্ড থিওরি লেভেলেও আমরা নোয়েদার থিওরাম করাবো। যদি এই সেমে না পারি তাহলে পরের সেমে, থার্ড সেমে তোমরা যখন QM3 করবে সেখানে শুরুতে করাবো। আশা করি যদি পারা যায় যদি এই সেমেই করিয়ে দেবো। ওটা একটু লেংদি একটা প্রুফ এবং ফিল্ড থিওরি লেভেলে, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স এর লেভেলেও নোয়েদার থিওরাম প্রুফ করা যায়। কিন্তু আমরা জেনারেল ফিল্ড থিওরি লেভেলে, কারণ ওটা বেশি ওখানে কাজে লাগে। তো এই নোয়েদার থিওরাম বলে বেসিক কথাটা হচ্ছে যে কোনো সিস্টেম বা সিমেট্রি থিওরি যদি তুমি নাও, তার মধ্যে যে যে ধরনের সিমেট্রিজ রয়েছে, রোটেশনাল সিমেট্রি হতে পারে মানে আইসোট্রপি অফ স্পেস, ট্রান্সলেশনাল সিমেট্রি হতে পারে মানে হচ্ছে হোমোজিনিটি অফ স্পেস, টাইমের সিমেট্রি হতে পারে মানে টাইম ট্রান্সলেশন, মানে আজকে যা হচ্ছে কালকেও তাই হবে। মানে তুমি আজকে ল্যাগ্রাঞ্জিয়ান দেখো যা আছে, কালকে যদি দেখো বা 2 মাস বাদে যদি দেখো ল্যাগ্রাঞ্জিয়ান তাই থাকবে, টাইমের সঙ্গে ল্যাগ্রাঞ্জিয়ান বদলাবে না। এইটা যদি সিমেট্রি হয় সিস্টেমের, দ্যাট উইল লিড টু কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, এইগুলো সবই তোমরা দেখবে। তোমরা যদি মেকানিক্স ল্যান্ডাউয়ের মেকানিক্স বইটা দেখবে, সেকেন্ড চ্যাপ্টারের শুরুর দিকে সব করে দেওয়া আছে, 1-2 লাইনের প্রুফ, খুব ইজি প্রুফ এগুলো। ঠিক আছে, যদি তোমাদের কাছে ল্যান্ডাউয়ের মেকানিক্স না থাকে আমাকে বলো, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে এনিওয়ে তার মানে লিনিয়ার মোমেন্টামের এই ডেফিনেশনটা তোমরা জেনে রাখো আর কি। এবার এই যে ডেফিনেশন ডেল এল ডেল কিউ ডট, তার মানে কি সিস্টেমের যদি ল্যাগ্রাঞ্জিয়ানটা জানা থাকে, তবে তার কিউ ডটের সঙ্গে ডেরিভেটিভ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম বা ক্যানোনিক্যাল মোমেন্টাম। এটা বোঝা গেল, উইচ ইজ এ কনজার্ভ কোয়ান্টিটি এন্ড হোয়াট এভার। তাহলে এবার এই যে ওপরে এই যেটা বার করেছিলাম, এই যে জিনিসটা ডেল এ ডেল কিউ, এইটা দেখো একটা অল্টারনেটিভ ডেফিনেশন অফ দ্য সেম কনজার্ভ কোয়ান্টিটি। অ্যাকশনকে এন্ড পয়েন্ট ভেরি করালে অ্যাকশনের যে চেঞ্জ হয় সেটার যে রেটটা ডেল এর এল কিউটা, সেটা হচ্ছে তোমার এই লিনিয়ার মোমেন্টামটা। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে একটা ডেফিনেশন আছে, আরেকটা ডেফিনেশন আমার কি দরকার? এটা এই কারণে দরকার যে কোনো সিস্টেম বা কোনো থিওরি এমন হতে পারে যেটার অ্যাকশনটা আমি জানি কিন্তু ল্যাগ্রাঞ্জিয়ানটা জানি না। এটা একটু অদ্ভুত কথা, কিন্তু এরকম সিস্টেম হতে পারে যেখানে অ্যাকশন তার ভেরিয়েশন হ্যান এসব সম্ভব, কিন্তু অ্যাকশনটাকে তুমি এলডিটি ইন্টিগ্রাল ফর্মে লিখতে পারবে, এরকমটা হয় না। এরকম কিছু কিছু থিওরি আছে। ঠিক আছে, সেরকম থিওরির ক্ষেত্রে এই ডেফিনেশনটা খুব বেশি কাজে লাগে। আমাদের এখানে অতটা লাগবে না, কিন্তু মানে আমাদের কোর্সের মধ্যে নেই সেরকম ধরনের থিওরি, কিন্তু এমন থিওরি হয়। এরকম থিওরিগুলোকে বলা হচ্ছে অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স থিওরি। তোমরা কি অ্যাকশন অ্যাট ডিস্টেন্স কথাটা শুনেছো কখনো? না এটা আচ্ছা কোন কনটেক্সটে শুনেছো বলো? ওই ফোর্সের ব্যাপার থেকে। হ্যাঁ দেখো এরকম, আচ্ছা একটা জিনিস তুমি দেখো, ভাবো যে ধরো গ্র্যাভিটেশনাল ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, যখনই আমরা স্পেস টাইমে কোনো ফিল্ডের কথা বলি, সেটা কি হয় যে কোথাও একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে বা কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে, তার জন্য একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে রয়েছে। এবার চার্জ ডিস্ট্রিবিউশনটা ধরো হয়তো বারাসাতে বনমালীপুরে রয়েছে, এবার তার জন্য সারা বিশ্বে কিন্তু সেই ডিস্ট্রিবিউশনের কারণে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে ছড়িয়ে থাকবে। মানে ওই বারাসাত বনমালীপুরে যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জের ডিস্ট্রিবিউশন বা কারেন্ট ডিস্ট্রিবিউশন আছে, তার জন্য আমি মধ্যমগ্রামে বসে ম্যাগনেটিক ফিল্ড টের পাবো। মানে মধ্যমগ্রামে যদি আমি একটা
কারেন্ট ক্যারিং ওয়্যার রাখি, সেই ওয়্যারের ওপর ওই বনমালীপুরের চার্জ ডিস্ট্রিবিউশন কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য একটা ফোর্স পড়বে, তাই তো? অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, বনমালীপুর থেকে মধ্যমগ্রাম। এবার তার মধ্যে দেখো যে ওই চার্জ ডিস্ট্রিবিউশন এবং কারেন্ট, চার্জ আর কারেন্ট আমি ফিজিক্যালি দেখতে পাই যে হ্যাঁ ইলেকট্রনিক চার্জ ওখানে কোথাও একটা রয়েছে আর কারেন্ট ফ্লো করছে তারের ওপর, সেটা আমি মাপতে পারি। কাজে এগুলো হচ্ছে জীবনের রিয়েল ফ্যাক্টস, যে এগুলো সত্যি ঘটনা, যে চার্জ আছে কারেন্ট আছে কোথাও একটা রয়েছে। এবার সেইটার জন্য আমি এখানে একটা চার্জ পার্টিকেল ভেলোসিটিতে রাখলে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স পড়বে, আর এমনি জাস্ট চার্জ পার্টিকেল স্ট্যাটিক রাখলে তার উপর ইলেকট্রিক ফিল্ডের ফোর্স পড়বে। এই ফোর্স গুলো মাপা যায়, সেটাও একটা রিয়েলিটি অফ লাইফ, ঠিক আছে? ফোর্সটা রিয়েলিটি, আর চার্জ আর কারেন্ট ডিস্ট্রিবিউশন দূরে কোথাও একটা আছে, সেটা রিয়েলিটি। এবার ওই দূরের জিনিসটার জন্য এই এতটা দূরে এখানে এসে ফোর্স পড়ছে, এই ব্যাপারটার মাঝখানে কি হচ্ছে, একটা লম্বা ডিস্টেন্স রয়েছে। এবার ফিজিক্সে নর্মালি দেখবে যে ফিজিক্সের যে কোনো প্রবলেম সলভ করা মানে হচ্ছে তুমি কোনো না কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করো, তাই তো? তার মানে মধ্যমগ্রামে আমার বাড়ির ছাদে যা ঘটনাটা ঘটছে, সেটার জন্য সেটাকে দেখতে গেলে আমি অঙ্কটা করব আমার ছাদের ইমিডিয়েট ভিসিনিটিতে যা যা আছে স্পেসটায়, সেই জিনিসটার এফেক্টটাকে ধরে অঙ্কটা করব। আমি বনমালীপুর বা আফ্রিকা বা আমেরিকা দেখতে যাব না। ফিজিক্সে আমরা নর্মালি এভাবে ফর্মুলেট করি জিনিসকে। কি করি, তোমার একটা চার্জ পার্টিকেল কোথাও আছে, সেই চার্জ পার্টিকেলের ইমিডিয়েট ভিসিনিটিতে কি হচ্ছে, সেখানে ফোর্স ফিল্ড কত আছে, এটা আমরা দেখি। আমরা কি অন্য জায়গায় কোথায় কি আছে দেখতে যাই? না স্যার। তারপরে কি আমরা ফিজিক্সের প্রবলেমকে লোকালি সলভ করার চেষ্টা করি, মানে আমরা যে কোনো একটা সিস্টেম যেখানে আছে সেই সিস্টেমের ইমিডিয়েট নেইবারহুডে, মানে সেইটা সিস্টেম যদি এক্স এ থাকে, আমি এক্স থেকে ডেল্টা এক্স রেডিয়াসের মধ্যে দেখবো, দেখে আমি বলবো যে এই হচ্ছে তাই হচ্ছে। তার মানে ওইটার উপর যা যা জিনিস এফেক্ট করবে সবকিছুরই কোনো না কোনো একটা রিপ্রেজেন্টেশন বা কোনো না কোনো একটা তার এফেক্ট ওই ইমিডিয়েট ভিসিনিটি পয়েন্টে, আমি এক্স পয়েন্টে দেখছি, আমি এক্স পয়েন্টের কাছাকাছিতে কিছু একটা দেখতে চাই। কিন্তু মুশকিল হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স বা গ্র্যাভিটি বা এই ধরনের জিনিসের মুশকিল হচ্ছে সোর্সটা অনেক দূরে থাকলেও দূর থেকে ওটা এফেক্ট করতে পারে, ফোর্স দিতে পারে। কিন্তু আমি কিন্তু অত বড় ডেল্টা এক্স দেখছি না, আমি একটা ছোট ডেল্টা এক্স দেখতে চাই। তার জন্য আমাকে যদি এইভাবে লোকাল সিস্টেমে ফর্মুলেট করতে হয়, তখন আমার ওই দূরের যে সমস্ত সোর্স আছে, ধরো দূরে মাস আছে বা দূরে চার্জ আছে, দূরে কারেন্ট আছে, তার জন্য আমার এখানে কি হচ্ছে দেখতে গেলে আমাকে একটা ফিল্ড সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটা আমি আমার মাথা থেকে বার, এটা ব্রেনের খুরাফাতি, আমি মাথা থেকে বার করেছি যে ওইটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বলে একটা জিনিস তৈরি হয়, সারা বিশ্বে ছড়িয়ে আছে। এটা কিন্তু আমি কিন্তু সেগুলোকে দেখতে পাই না, আমি শুধু ফোর্সটা দেখতে পাই। কিন্তু আমি বলছি যে ওটা আছে বলে একটা ফিল্ড তৈরি হয়ে রয়েছে, যেটা আমার এখানেও এক্সিস্ট করছে। বনমালীপুরের ইলেকট্রিক চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বা কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য মধ্যমগ্রামেও একটা ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে রয়েছে। এইটা কিন্তু আমি বললাম, মানে আমি বলিনি, যারা ইলেকট্রোডাইনামিক্স বানিয়েছে তারা বললো। এইভাবে যদি বলেনি, তাহলে এরকম ফিল্ড আছে তার এক্সিস্টেন্স যদি ধরে নাও, তাহলে কি হবে, তুমি ফিজিক্সের প্রবলেমকে লোকালি সলভ করতে পারবে। মধ্যমগ্রামে চার্জ পার্টিকেলের উপর কত ফোর্স পড়ছে সেই অঙ্ক কষার জন্য তুমি মধ্যমগ্রামেই দেখলে হয়ে যাবে, কারণ তুমি মধ্যমগ্রামে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড কত সেটা অলরেডি অঙ্ক কষে বার করে রেখেছো। বুঝতে পারছো কি বলছি? কোথাও একটা দূরে মঙ্গল গ্রহে চার্জ ডিস্ট্রিবিউশন আছে, সেটার জন্য সারা বিশ্বে কত ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা অলরেডি ইলেকট্রোডাইনামিক্স এর লজ আমাকে বলে দিচ্ছে। গসেস ল আছে, অ্যাম্পিয়ার্স ল আছে, হ্যানা ত্যানা, এরা বলে দিচ্ছে যে ওই ডিস্ট্রিবিউশন থেকে অনেক দূরে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড কত হবে। যেই এটা বলা আছে, এবার দূরের যে কোনো পয়েন্টে তুমি একটা চার্জ বসাও, বসে লোকালি ওই চার্জের যেখানে চার্জটা বসে আছে, টেস্ট চার্জটা, সেখানে কত ফোর্স পড়ছে তুমি সেখানে ছোট করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে বার করে ফেলতে পারবে। বুঝতে পারলে আমার প্রবলেম, কথাটা কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। তার মানে এই যে এবার এইটা হচ্ছে লোকাল ফিজিক্সকে আমরা তাহলে লোকাল থিওরির মতো করে ডেসক্রাইব করি। যে কারণে দেখো যে তুমি সবসময় এক্স থেকে এক্স প্লাস ডিএক্স গেলে কি হবে, এরকম একটা জিনিস থেকে আমি অঙ্ক দিকে চলে যাবো, মানে আই উইল ডু ইট ইন টার্মস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড আই উইল ট্রাই টু সলভ ইট। কিন্তু ফিজিক্সের এরকম এরকম কিছু থিওরি বা এরকম ফর্মুলেশন করা যায় যেখানে আমি এই ডিফারেন্সিয়াল বা লোকাল সিনারিওতে আসবো না। কারণ দেখো ল্যাগ্রাঞ্জিয়ান ইজ এ লোকাল কনস্ট্রাক্ট। ল্যাগ্রাঞ্জিয়ানকে তুমি কি করছো, সামান্য ভেরি করাচ্ছ এক্স থেকে এক্স প্লাস ডিএক্স বা কিউ থেকে কিউ প্লাস ডি কিউ, এরকম ভাবে করে লোকালি বার করছো। কিন্তু আমি যদি অ্যাকশন রাখি, দেখো অ্যাকশন প্রিন্সিপাল ইজ এ ইন্টিগ্রাল প্রিন্সিপাল। সেখানে কিন্তু কোনো একটা পয়েন্টে কি হচ্ছে কথা হচ্ছে না, অ্যাকশনের ওভারঅল জিনিসটা কি ছিল, কিউ1 থেকে কিউ2 অব্দি যাচ্ছে ট্রাজেক্টরি, তার কি হবে এরকম একটা কথা। অ্যাকশন কিন্তু দেখো একটা নন লোকাল জিনিস। অ্যাকশন যেটা ছিল, এই যে ডেল্টা এ বা এ যে সব করছি, এটা দেখো এটা কিন্তু এর এই যে জিনিসটা, এটা দেখো ইন্টিগ্রাল, এটা কিন্তু স্পেস টাইমে কোনো একটা পয়েন্টে ডিফাইন নয়। এটা কিউ1 থেকে কিউ2 অব্দি একটা লম্বা জায়গার মধ্যে ছড়িয়ে আছে, তুমি বিভিন্ন রকম ট্রাজেক্টরি করতে পারো, হ্যানা ত্যানা। তার মানে ইট ইজ নট এ ডিফারেন্সিয়াল থিং, ইট ইজ আ ইন্টিগ্রাল থিওরি। বুঝতে পারছো? কাজে অ্যাকশন কিন্তু ওভারঅল হচ্ছে কি একটা নন লোকাল সিনারিও।
বুঝতে পারছো? তার ভেরিয়েশন যে করা সেটাও একটা নন লোকাল সিনারিও। এই যে আমি বললাম যে এই পথে যাও সেই পথে যাও, ওই যে সমস্ত বলছিলাম না, এই যে এই জিনিসটা, এটা তো দেখতে পাচ্ছ নন লোকাল সিনারিও। এই যে হলুদ জায়গাটা ছড়িয়ে রয়েছে এতটা জায়গা, কিন্তু আমি ভেরিয়েশনাল প্রিন্সিপাল করে কায়দা করে যেটা করলাম, ওই ব্যাপারটাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিয়ে চলে এলাম, যাতে লোকালি জিনিসটা নিয়ে কাজ করা যায়। এই জিনিসটা, এই যে ডিডিটি অফ ডেল ডেল কিউ হোয়াট এভার, এই যে ইকুয়াল টু 0। বুঝতে পারছো? তাহলে আমি যদি অ্যাকশনকে এলডিটি করে না লিখি, কারণ এলডিটি লেখা মানে দেখো যে ছোট ডিফারেন্সিয়াল এলিমেন্টের মধ্যে লেখা হয়ে যাচ্ছে। অ্যাকশনকে যদি তুমি এলডিটি লিখছো, তার মানে কি যে তুমি ল্যাগ্রাঞ্জিয়ান ফ্রম টি থেকে টি প্লাস ডিটি, আবার একটা টি প্লাস ডিটি থেকে টি প্লাস 2 ডিটি, এরকম ভাবে দেখতে দেখতে যাবে লোকাল জায়গায় চলে এলে এদিকটা রাইট হ্যান্ড সাইডটা লেখা। কিন্তু আমি যদি জাস্ট অ্যাকশনটা রাখি, আমার কিন্তু অ্যাকশন প্রিন্সিপাল কি যে অ্যাকশনের ভেরিয়েশন উইল লিড টু ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন বা ক্লাসিক্যাল পাথ। সেখানে অ্যাকশনকে এলডিটি লিখতেই হবে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম কিন্তু নেই। বুঝতে পারলে কি বলছি? অ্যাকশনকে ভেরি করব, করে আমি ইকুয়েশন অফ মোশন বা ক্লাসিক্যাল সলিউশন বার করব। সেই অ্যাকশনটা এলডিটি হতেই হবে এরকম কোনো মাথার দিকে কেউ দেয়নি। তুমি যদি লোকাল থিওরি কনস্ট্রাক্ট করতে চাও তখন অ্যাকশনকে এলডিটি করে লিখে নেওয়া যায়, কিন্তু এমন অনেক থিওরি হয় যেগুলো নন লোকাল থিওরি, সেখানে অ্যাকশনকে এলডিটি করে লেখা যায় না। সেরকম অ্যাকশন নিয়ে যদি কাজ করতে হয় তখন মোমেন্টাম বার করার কায়দাটা হচ্ছে এইটা, এই যে ডেল এল এল কিউ, ওই জিনিসটা করা। আচ্ছা, তবে আমাদের লাকিলি অ্যাকশন একটা ডিস্টেন্স মার্কার থিওরি আমাদের করতে হবে। তোমরা সুইঙ্গারের নাম শুনেছো? জুলিয়ান সুইঙ্গার? হ্যাঁ, সুইঙ্গার। হ্যাঁ, এই যে সুইঙ্গার, ফাইনম্যান, তোমোনাগা, এরা তোমার এই যে কিউইটি থিওরি দিয়েছিল। সুইঙ্গার রেডিয়াস বলে একটা জিনিস আছে না? হ্যাঁ হ্যাঁ, বলো। কিছু নয় স্যার। না না, বলো কি বললে, শুনেনি, কি অসুবিধা কি? না, ওই সুইঙ্গার রেডিয়াস বলে একটা জিনিস ছিল মনে হয়। আচ্ছা হ্যাঁ, সেটা তো মানে সুইঙ্গারি করা অন্য কোনো একটা জিনিস হবে, কিন্তু আমি বলছি যে মানে সুইঙ্গার হচ্ছে ওই লোকটা আর কি। ওর ওর এরকম নন লোকাল থিওরিটির ওর অনেক কাজ আছে আর কি, জুলিয়ান সুইঙ্গারের। এনিওয়ে, তো এইটা গেল। তাহলে আমরা এইভাবে মোমেন্টাম বার করা ইত্যাদি এই সবগুলো বুঝলাম। এবার আমরা, এটা তো হচ্ছে নন, আমি আমি ইন জেনারেল ল্যাগ্রাঞ্জিয়ান অফ সিস্টেম অফ পার্টিকেল বা পার্টিকেল এসবের জন্য এইসব হবে। এবার আমি চাইবো হচ্ছে যে এবার একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের জন্য এই সমস্ত করব। তাহলে আমার একটা রিলেটিভিস্টিক পার্টিকেলের অ্যাকশন লিখতে হবে। আচ্ছা, নন রিলেটিভিস্টিক পার্টিকেলের অ্যাকশন কি প্রিন্সিপাল থেকে আসে বা কিভাবে লেখা হয় সেসব তোমরা আশা করি জানো। যদি না জানো, আগেন ল্যান্ডাউ এর মেকানিক্স এর চ্যাপ্টার 1 দেখে নিও, ঠিক আছে? ফর নন রিলেটিভিস্টিক, আমি এনআর লিখছি, নন রিলেটিভিস্টিক পার্টিকেল অ্যাকশন। নন রিলেটিভিস্টিক পার্টিকেলের অ্যাকশনের ফর্মটা কি হবে? হাফ এমভি স্কোয়ার মাইনাস ভি অফ এক্স বা ইত্যাদি হ্যানা ত্যানা, এই যে সমস্ত কথাবার্তা, সেইটার অ্যাকশন। আমি ধর নন রিলেটিভিস্টিক যদি ফ্রি পার্টিকেল বলি, রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেল, আর নন রিলেটিভিস্টিক ও अगेन ফ্রি পার্টিকেল। নন রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেলের অ্যাকশন কি? সেটা হচ্ছে হাফ এম এক্স ডট স্কোয়ার ডিটি, এরকম হবে, মানে এলডিটি ফর্মে লিখলে। এই যে ব্যাপারটা, এটা কেন স্ট্রাকচারটা এইরকম, সেইটার এক্সপ্লেনেশন ওই ল্যান্ডাউ চ্যাপ্টার 1 এ পাবে, ল্যান্ডাউ মেকানিক্স। মানে কেন হাফ এমভি স্কয়ার? হ্যাঁ, তার একটা কিন্তু কারণ আছে, ওটা কিন্তু র্যান্ডম না। ওই যে তোমরা বলো না যে ল্যাগ্রাঞ্জের টি মাইনাস ভি, এই টি মাইনাস ভিটা তো ঈশ্বর প্রদত্ত না, তো পিছনে কিছু একটা যুক্তিতক্ক গল্প আছে। সেই টি মাইনাস ভিটা কেন এরকম, টিটা কেন হাফ এম ভি স্কোয়ার, তার একটা কারণ থাকবে তো। মানে হাফ এম এক্স ডট বাজাই বলো, আমি এক্স দিয়ে লিখেছি এক্স ডট স্কোয়ার, এইটা কেন, তার একটা কারণ আছে। সেই কারণগুলো হচ্ছে ওই গ্যালিলিয়ান সিমেট্রি ফিমেট্রি এইসব জায়গা থেকে আসে আর কি। তো সেইটা তোমরা মেকানিক্স এর ল্যান্ডাউতে চ্যাপ্টার 1 এ পাবে। সেটা একটু পড়ে দেখে নিও, যদি তোমাদের না জানা থাকে, জানা থাকলে তো ফাইন। মানে তোমাদের যদি ইন জেনারেল জানা থাকে এটা কেন এরকম, তাহলে ফাইন, কিছু দেখতে হবে না। আর যদি জানা না থাকে তাহলে দিস ইজ আ গুড সোর্স, যেখান থেকে দেখতে পারো। কারণ আমি এটা নিয়ে আর হেজে টাইম পাস করবো না। এবার রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেলেরও সে একই কায়দায়, এখানে সিমেট্রিটা হচ্ছে গ্যালিলিয়ান সিমেট্রি বা ইত্যাদি, তার সঙ্গে আরো কিছু কিছু আনুষঙ্গিক জিনিস দাবি করে এই ফর্মটা এনশিওর করা হয় যে এখান থেকে আসবে। আর তার করসপন্ডিং রিলেটিভিস্টিক পার্টিকেলের অ্যাকশন কিরকম হবে দেখো, বুঝতেই পারছো। রিলেটিভিস্টিক পার্টিকেল মানে তার লরেন্জ সিমেট্রি, লরেন্জ ইনভেরিয়েন্স থাকবে, মানে অ্যাকশনটা এমন হবে যেটা লরেঞ্জ ইনভেরিয়েন্ট হবে। লরেঞ্জ সিমেট্রি থাকবে তো অ্যাকশনটার, কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখনো অব্দি পার্টিকেল, এবং বুঝতে পারো পার্টিকেল যখন মাসিভ পার্টিকেলের কথা বলছি, তার মানে তার ওয়ার্ল্ড লাইনটা ন্যাচারালি টাইম লাইক হবে। মানে পার্টিকেল যে পথে চলবে মাস্ট বি টাইম লাইক, কারণ মাসিভ পার্টিকেলের বলছি। সিন্স উই আর কনসিডারিং আ পার্টিকেল, রিলেটিভিস্টিক, আমি লিখি relativistic
relativistic free particle of mass m. মাস বলতে তোমরা যাকে রেস্ট মাস বলো সেই মাস, মানে একটাই মাস। আগে একদিন এটা নিয়ে কথা হয়েছে, ঠিক আছে? তাহলে ওয়ার্ল্ড লাইনটা টাইম লাইক হতে হবে, এটাও নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। তাহলে টাইম লাইক ওয়ার্ল্ড লাইন ওয়ালা লরেঞ্জ ইনভেরিয়েন্ট জিনিস, ফ্রি পার্টিকেল রিলেটেড, ফ্রি পার্টিকেলের মোশন রিলেটেড, এরকম একটাই জিনিস আমরা চিনি যেটা হচ্ছে পার্টিকেলের মোশন রিলেটেড এবং লরেঞ্জ ইনভেরিয়েন্ট। সেটা কি? সেটা হচ্ছে পার্টিকেলের এই যে ওয়ার্ল্ড লাইনের যে লেন্থ সেগমেন্টটা, এইগুলো এই যে ডিএস বা ডিটাউ যাই বলো, এইটাই তো আমার ডিএস বা সি ইকুয়াল টু 1 ধরলে ডিএসটাই তো ডিটাউ। এইটাই তো একমাত্র লরেঞ্জ ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি পার্টিকেলের আমরা জানি যেটাকে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমাদের প্রথম গেস হচ্ছে the action of a relativistic particle will be something proportional to integral ds বা ডিটাউ তাই বলো, আমরা ডিটাউ আর লিখছি না, ডিএস বলি লিখি, ঠিক আছে? এবার ডিএসটা কিরকম দেখো, ডিএসটাকে প্রথমে যখন লিখবো দেখো এলডিটি ফর্মে কিন্তু অ্যাজ সাচ আসছে না, ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা টু দি পাওয়ার হাফ, এইটা হচ্ছে রিলেটিভিস্টিক পার্টিকেলের অ্যাকশন, ঠিক আছে? এই ফর্মে যদি তাকিয়ে দেখো, দেখে মনে পড়ে বাবা কি সাংঘাতিক, এবং এর তো ন্যাচারালি বুঝতেই পারছো ইয়ে নেই, এর তো এলডিটি করে লেখা নেই, কিন্তু এটাকে এলডিটি করে ইচ্ছা করলে লিখে নেওয়া যায়। সেটা কি? যে তুমি যেহেতু জানো ওটা আসলে ডিএস, তার মানে তুমি এটাকে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার আসলে ডিটাউ, কাজে এরকম ভাবে লিখে নিতে পারি, তাই না? কারণ ডিএসটাই যেহেতু ডিটাউ, আর আমি যদি সি কে 1 রাখি তাহলে আমার জীবনের সুবিধা বাড়ে, কাজে